হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো চলছে। আমাদের হাতে আর টাইম নেই, আমাদেরকে এবার লেগে পড়তে হবে। আর মাত্র একটা সপ্তাহ আমাদের কাছে টাইম আছে। আমাদের ক্লাস 11-এর যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল সবকটা কভার হয়ে গেছে এবং ক্লাস 12-এর মধ্যে বেশ কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো কভার করা এখনো বাকি রয়েছে। এবং আমি খুব শীঘ্রই তোমাদের সবকটা চ্যাপ্টার নিয়ে চলে আসছি, যে কটা আমি বলেছিলাম করাবো। আজকে তোমাদের জন্য নিয়েছি কারেন্ট ইলেকট্রিসিটি। এবার কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে কনসেপ্টের ভিতরে আমি ঢুকছি না, কারণ কনসেপ্ট তোমাদের আশা করি কিছুটা তোমরা পড়ে থাকবে। আমরা যেটা করব সেটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিছু দেখব এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। এবং শেষ পর্যন্ত থাকো, কারণ আমি এই ভিডিওতে বেশ কিছু ট্রিক্সের নিয়ে আলোচনা করব, যেগুলো দ্বারা তোমরা হুইটস্টোন ব্রিজ হয়ে যাক বা কোনো তুল্য রোধ, শক্ত কোনো একটা তুল্য রোধ দিয়ে দিক তোমাকে সার্কিটে, সেই সমস্ত কিছু তুমি খুব সহজে 3 থেকে 4 লাইনের মধ্যে সলভ করে দিতে পারবে। তো জুড়ে থাকো ভিডিওর সাথে, শেষ পর্যন্ত দেখো কি কি কোয়েশ্চেন আছে আমাদের কাছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা দেখো। আমাদেরকে কি বলেছে, এ থিন ওয়্যার অফ রেজিস্ট্যান্স 4 ওহম ইজ বেন্ড টু ফর্ম এ সার্কেল। আচ্ছা, একটা থিন ওয়্যার রয়েছে যার রোধ হচ্ছে 4 ওহম মতো, সেটাকে কি করা হয়েছে, বেন্ড করে একটা সার্কেল বানিয়ে দেওয়া হয়েছে। এবার বলেছে দ্য রেজিস্ট্যান্স অ্যাক্রস এনি ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তার ব্যাস বরাবর যে কোনো দুটো দিকের আমাদেরকে তুল্য রোধ যদি বের করতে দেয়, আমরা সেটা কিভাবে বের করব। আচ্ছা দেখো, যখন আমাদেরকে বেন্ড করে দেওয়া হচ্ছে তখন এদিকে রোধ কত হবে, 2 ওহম। এদিকে রোধ হবে 2 ওহম, যেহেতু 4 ওহম টোটালটা ছিল তাই উপরে 2 ওহম হবে, নিচে 2 ওহম হবে। এবার দেখো দুটো কিসে রয়েছে, দুটো প্যারালাল রয়েছে। এবার আমরা জানি যে সিরিজে যদি তুল্য রোধ হয়, এটা কিন্তু ধারকের থেকে সম্পূর্ণ আলাদা। ধারকের ক্ষেত্রে কি হতো, ধারকের ক্ষেত্রে সমান্তরালে থাকলে আমাদের যোগ হয়ে যেত। সমান্তরাল অর্থাৎ এরকম সমান্তরালে থাকলে আমরা তাদেরকে যোগ করে দিতাম, C1 C2 করে দিতাম। এবং শ্রেণীতে থাকলে সেটা 1/C1 প্লাস 1/C2 করতাম। কিন্তু রোধের ক্ষেত্রে তোমরা জানো, রোধের ক্ষেত্রে যদি শ্রেণীতে থাকে তাহলে সেটা কি হয়, R1 R2 যদি দুটো রোধ থাকে তাদের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট হয়ে যায় তোমার R1 প্লাস R2। কিন্তু এরা দুজন যদি সমান্তরালে থাকে তাহলে কি হয়ে যায় আমাদের কাছে, 1/R1 প্লাস 1/R2 এরকম করে আমাদের হয়। তুল্য রোধ এ আর বি এর অ্যাকর্ডিং আর ইকুইভ্যালেন্ট এটা হয়ে যায় R1 R2 বাই R1 প্লাস R2। এটা কিছুই না, এটাকে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 করা হয়েছে। তো সেটা দেখো, নিচে R1 R2, উপরে R2 প্লাস R1 থাকবে, সেটাকে উল্টে দিলে R1 R2 বাই R1 প্লাস R2 হয়ে যাবে আমাদের কাছে তুল্য রোধ। তো দুটো যদি তুল্য রোধ থাকে, দুটো রোধের তুল্য রোধের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে। তিনটে রোধ যদি থাকে তখন কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে না। তাহলে দুটোর ক্ষেত্রে দেখো এখানে কত রয়েছে, 2 ওহম 2 ওহম, দুজনে প্যারালাল আছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 2 ওহম, এখানে রয়েছে 2 ওহম। তাহলে কত ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, 2 × 2 বাই 2 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 4/4 ইকুয়াল টু 1 ওহম মতো। ঠিক আছে, এটা 2008-এর কোশ্চেন, WBJEE। 1 ওহম মতো হবে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে ব্যাটারি অফ ইএমএফ ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইজ কানেক্টেড উইথ অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। দেখো, এই ধরনের কোশ্চেন এটা কিন্তু এইচএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। যে তোমাদের একটা দিয়ে দিয়েছিল সার্কিট, যেটাতে তোমাদেরকে বলেছিল ই হচ্ছে তোমার তড়িৎচালক বল এবং স্মল আর হচ্ছে রোধ এবং ক্যাপিটাল হচ্ছে তার বাহ্যিক যে রোধটা সেটা। এবার আমরা একটা থিওরি পড়েছিলাম ক্লাস 12-এ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই থিওরিটাতে কি বলতো, এই থিওরিটাতে বলা হতো, তোমাদের যদি মনে না থাকে একবার বইটা খুলবে, বইটা খুলে দেখে নেবে যে ডেরিভেশন কিভাবে করা রয়েছে। এবং থিওরিটাই এটা ছিল যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা তোমার তড়িৎচালক বল থেকে লোড রোধে যাবে, মানে এই তড়িৎচালক বল বা যেটা আমাদের ইনপুট আছে সেখান থেকে আউটপুটে যাবে, সেটা তখনই সম্ভব। ম্যাক্সিমাম কখন যাবে, যখন হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। অর্থাৎ বাহ্যিক যে রোধটা রয়েছে সেটা যখন অভ্যন্তরীণ রোধের সাথে সমান হবে, তখন আমাদের কি হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা তোমার সোর্স থেকে লোড রোধে ট্রান্সফার হবে। এটাই ছিল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো এটাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে, যখন কখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, যখন আর ইকুয়াল টু আর এর সাথে সমান হবে তখনই ট্রান্সফার হবে। এটাও একটা সালের কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলোর তোমার সালগুলো দেয়া নেই, তবে এগুলো জাস্ট কিছু মানে 21-22-এর একটু কোয়েশ্চেনগুলো রয়েছে। যাই হোক, এটা দেখো নাও, ইন অ্যান এক্সপেরিমেন্ট অন এ সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারটা দিয়ে দিয়েছে, দেখে নাও। এবার এখানে বলেছে যে দ্য ভোল্ট মিটার ইজ শোন 8 ভোল্ট। এই ভোল্ট মিটারটা কি শো করছে, ভোল্ট মিটারটা শো করছে করছে যে এই তারটাতে মানে এই দুটো প্রান্তে 8 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ রয়েছে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সটা
কত আমাদেরকে বের করতে হবে। দেখো প্যারালালে যখন আমরা কানেক্ট করতাম তখন একটা জিনিস আমাদের মাথায় থাকতো, যখন প্যারালালে দুটো রোধ কানেক্টেড আছে, এখানেও তো প্যারালালে কানেক্টেড আছে তাই না, এটা আর এটা, যখন প্যারালালে কানেক্টেড থাকতো তখন কিন্তু তাদের ভোল্টেজ এই দুটো প্রান্তে কিন্তু সেম হতো, ভোল্টেজ ডিফারেন্স দুটো প্রান্তে কিন্তু সেম হতো। এখানেও যা ভোল্টেজ ডিফারেন্স হতো এই রোধটার ক্ষেত্রে, এর রোধটার ক্ষেত্রেও ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম হতো। অর্থাৎ এই 8 ভোল্ট মানে এর দুটো অ্যাকর্ডিংয়ে যদি 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স হয়, তাহলে এখানেও দুটো কত হয়ে যাবে, 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে, তাই না? আবার দেখো এখানে তোমার 8 ভোল্ট ডিফারেন্স হয়েছে, টোটাল আমাদের কাছে 10 ভোল্ট দিয়েছে, তাহলে এই রোধটার দুটো প্রান্তে কত ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে, 10 - 8, 2 ভোল্ট মতো। বুঝতে পারলে কি বলেছে? তোমাকে টোটাল 10 ভোল্ট দিয়েছে এবং তোমাকে বলে দিয়েছে যে এই দুটো প্রান্তে ভোল্টেজ যে ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে 8 ভোল্ট মতো। তাহলে অবশ্যই এখানে 2 ভোল্ট ড্রপ হয়েছে, টোটাল 10 ভোল্ট, তবেই তো আমাদের বন্টন হচ্ছে, তাই না? তাহলে এখানে 8 ভোল্ট ড্রপ হয়েছে, এখানে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, তাহলে 2 ভোল্টের মধ্যে দিয়ে কত পরিমাণে এই 20 ওহমের মধ্যে দিয়ে কত পরিমাণে কারেন্ট যাচ্ছে আমি দেখি। টোটাল আই মানে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কতটা হচ্ছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, ওহমের সূত্র আমরা জানি, ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আই ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা ভি কত দিয়েছে আমাদের কাছে, ভি আমাদেরকে দিয়ে দিয়েছে 2, আর কত দিয়েছে আমাদের কাছে 20, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1/10, এত অ্যাম্পিয়ার মতো। আইটা বেরিয়ে গেছে আমাদের 1/10 অ্যাম্পিয়ার। তাহলে এখানের ভিতর দিয়ে যাচ্ছে কত 1/10 অ্যাম্পিয়ার মতো কারেন্ট, এটা হয়ে গেছে আমাদের আইটা। এবার দেখো সমান্তরালে কি হয়, আইটা দুটো ভাগে ভেঙে যায়, একটা I1 একটা I2 আমরা ধরি, সমান্তরালে প্রবাহ মাত্রা তো ভেঙে যায়, ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে দুটো দিকে কিন্তু প্রবাহ মাত্রা কি হয়ে যায়, দুটো ভেঙে যায়। তাহলে এখানে ধরে নাও I1 যাচ্ছে এই প্রান্তে আর এই দিকে যাচ্ছে আমার I2। এবার I2টা কত আমি দেখতে চাই যে I2টা কত, I2টা আমি যদি বের করতে যাই দেখো কত হয়ে যাবে, I2 ইকুয়াল টু এই যে দু প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই রোধ, V1 বাই হচ্ছে তোমার টোটাল রোধটা তার 8 কিছু একটা ধরে নিই, এই দু প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে ভি ড্যাশ যেটা ধরেছি সেটা কত, সেটা হচ্ছে 8 ভোল্ট। আমাদেরকে কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে এই ভোল্ট মিটারের হচ্ছে 8 ভোল্ট, তার মানে এরও 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স আমি দেখতে পেলাম, যদি সমান্তরালে থাকে তাহলে হয়। তাহলে 8 বাই আমাদের কাছে কত পড়ে রয়েছে, কত 160, তাহলে 2 20 মানে 1/20 অ্যাম্পিয়ার মতো হয়ে যাবে এদিক দিয়ে যাচ্ছে। তাহলে 160 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে, 1/20 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? তাহলে যে কোনো একটা দিকে আমার যাচ্ছে 1/20 অ্যাম্পিয়ার মতো, টোটাল আমাদের কাছে কত ছিল 1/10 অ্যাম্পিয়ার। তাহলে 1/10-এর মধ্যে 1/20 এদিকে চলে আসছে, এদিক দিয়ে কত যাবে, সিম্পল, এটাকে যদি আমি I2 ধরে নিই, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে I2 পরিমাণে কারেন্ট যাচ্ছে, সরি এটাকে I1 ধরা আছে, তাহলে I1 কত হবে আমাদের, I1 হয়ে যাবে আমাদের কাছে টোটাল প্রবাহ মাত্রা I মাইনাস হচ্ছে যতটা এর মধ্যে দিয়ে গেছে এটা I2। বোঝা গেছে? তাহলে আইটা কত আছে আমাদের কাছে, আমাদের কাছে মোট প্রবাহ মাত্রা আইটা আছে 1/10 মাইনাস 1/20 I2টা। দেখো মোট আইটা কত আসছিল 1/10, এটা 1/10 ছিল আমার এই রোধটার মধ্যে দিয়ে, এবং I2টা কত হচ্ছে, I2টা হয়ে যাচ্ছে আমাদের 1/20। তাহলে অবশ্যই আমাদের I1টা কত হয়ে যাবে, I1টা হয়ে যাবে তোমার 1/10 মাইনাস 1/20 ইকুয়াল টু দাঁড়াবে 1/20। তাহলে দেখো আমাদের এদিক দিয়ে টোটাল যাচ্ছিল 1/10 মানে টোটাল আসছিল 1/10, একটা দিকে গেছে 1/20 আর একটা দিকে গেছে 1/20, তার মানে প্রবাহ মাত্রা কি হচ্ছে, দুটো দিকে সেম হচ্ছে, এখানেও 1/20 যাচ্ছে এটার মধ্যে দিয়ে। যদি প্রবাহ মাত্রা কখন সেম যায়, ভোল্টেজ ডিফারেন্স তো সেম, প্রবাহ মাত্রা সেম যাচ্ছে তার অর্থ কি, নিশ্চয়ই এই ভোল্ট মিটারের রোধটা এই রোধটার সাথে সমান, তবেই তো প্রবাহ মাত্রা সেম যাচ্ছে, কারণ সমান্তরাল সমবায় আমি দেখতে পাচ্ছি দুজনের ভোল্টেজ ডিফারেন্স সেম, এটা সেম আছে, প্রবাহ মাত্রা এদিকে 1/20 এদিকে 1/20 যাচ্ছে, কখন যাবে, যখন নিশ্চয় দুজনের রোধটা সেম। তাহলে ভোল্ট মিটারের রোধটা কত দাঁড়াবে আমাদের কাছে, ভোল্ট মিটারের রোধটা আমাদের কাছে দাঁড়াবে 160, কত রয়েছে 160 ওহম মতো। তাহলে ভোল্ট মিটারের রোধটা আমাদের কাছে দাঁড়াবে VR ইকুয়াল টু হচ্ছে 160 ওহম। দেখো 160 ওহম, সেটটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? না বুঝতে পারলে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলেছে এ ব্যাটারি অফ EMF E and internal resistance R is connected with an external resistance capital R as shown in the figure.
দ্য ব্যাটারি উইল অ্যাক্ট অ্যাজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ইফ, একটা তোমাদের কাছে ইটা দিয়ে দিয়েছে, মানে হচ্ছে তোমাদের তড়িৎচালক বল দিয়ে দিয়েছে এবং অভ্যন্তরীণ রোধ দিয়ে দিয়েছে, বাইরের একটা তোমাদের ক্যাপিটাল আর বহিস্থ একটা রোধ আছে তোমাদের কাছে বলেছে। এবং বলেছে তোমাদেরকে যে এই আরটা যেটা রয়েছে, ব্যাটারিটা উইল অ্যাক্ট অ্যাজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। যখন ব্যাটারিটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে কখন কাজ করবে, মানে আর এর পরিবর্তনের সাথে সাথে ইয়ের পরিবর্তন হবে না, এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন আর এর মানটা যথেষ্ট বেশি হবে। যখন আর এর মান যথেষ্ট বেশি হবে তখন আমি যদি আরটার অল্প কিছু পরিবর্তন ঘটাই, তাহলে ই এর মানের, মানে তড়িৎচালক বল যে মানটা হবে, যেটা তোমার কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স যেটা দেবে দুটো দিকে, সেটার কোনো পরিবর্তন হবে না, ভি এর কোনো পরিবর্তন হবে না, আনচেঞ্জ থাকবে সেটা। বোঝা গেছে কি বললাম? তুমি এভাবে ভাবতে পারো, ধরে নাও এই আর এর মান খুব বেশি, খুব বেশি মানে ধরা যাক পুরোটা কেটেই দেওয়া হয়েছে, মানে ওখানে আরটা আর নেই, দুটো একটা গ্যাপ হয়ে গেছে, এরকম একটা গ্যাপ হয়ে গেছে। এবার এই দিক দিয়ে কানেক্ট হয়েছে ব্যাটারি, যেরকম কানেক্ট হয়, মাঝখানে কিছু নেই মানে বায়ু আছে, বায়ু আছে মানে কি ভোল্টেজ খুব, রেজিস্ট্যান্স খুব বেশি তার, বায়ু রেজিস্ট্যান্স খুব বেশি। যখন সেটা হবে একটা ওপেন সার্কিটের ক্ষেত্রে, যখন আমরা দেখি কিরকম হয় ব্যাপারটা, যে আমাদের যে এই তড়িৎচালক বলটা থাকে সেটাই এদিকে ডিফারেন্সের সাথে সমান হয়, ভোল্টেজ ডিফারেন্সের সাথে সমান হয় আমার যে তড়িৎচালক বলটা থাকে। এবার সেটাই যখন হবে তখন আমাদের এই মানের পরিবর্তনের সাথে ই বা ভি এর মানের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কখন হতো, যখন আর এর মানটা প্রায় স্মল আর এর সাথে সমান হয়ে যেত বা একটুখানি কম বেশি থাকতো, তখন কি হতো, ই এর মানের পরিবর্তন হয়ে যেত। ভোল্টেজ সোর্স কখন পরিবর্তন হবে না, যখন তোমার আর এর মানটা যথেষ্ট বেশি হবে স্মল আর এর থেকে, ক্যাপিটাল আর এর মানটা। বোঝা গেছে? এবং ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা বলি যে যে তড়িৎচালক বলটা হয় সেটাই হয় কি, মানে দুদিকে ভোল্টেজ ডিফারেন্সের সাথে আমার সমান হয়ে যায়, কারণ ওটা কানেক্টেডই নেই। এবার এমন সার্কিটটা হয়ে গেছে যখন আর এর মানটা খুব বেশি, মানে ওপেন সার্কিটের মতো কাজ করছে, ক্যাপিটাল আর এর মানটা যথেষ্ট বেশি, তখন কি হয়ে যাবে, তখন আমাদের এটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, এর কোয়েশ্চেন নাম্বারগুলো, সালগুলো দেওয়া নেই কোশ্চেনের, এগুলো জাস্ট তোমার 23, 22, 21 এইভাবে আছে, ঠিক আছে কোশ্চেনগুলো। এটা 21-এর কোশ্চেন বোধহয়, সালগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখে নাও কি বলেছে, কার্বন রেজিস্টার্স উইথ কালার কোড ইজ শোন ইন দ্য ফিগার, দেয়ার ইজ নো ফোর্থ ব্যান্ড ইন দ্য রেজিস্টার, দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইজ। আচ্ছা, কার্বন রেজিস্টার নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের কাছে দেখতে থাকতো একটা কার্বন রেজিস্টার কেমন দেখতে হয়, এরকম মতো দেখতে কিছুটা, এরকম মতো দেখতে ছিল কার্বন রেজিস্টার। এবার এতে তিনটে কালার ব্যান্ড থাকতো এবং একটা একটু দূরে থাকতো, তিনটা কাছাকাছি একটা একটু দূরে, এই তিনটার কিছু কালার হতে পারতো, যেমন ধরে নাও কোনো জায়গাতে কোনো এটা রেড দিয়েছে, এটাতে তোমার দিয়েছে অরেঞ্জ, আর এটাতে দিয়ে দিয়েছে ইয়েলো, এবার এটাতে আমাদের রয়েছে সিলভার। এবার তোমাকে বের করতে হতো যে এই যে কার্বন রেজিস্টারটা রয়েছে তার রোধ কত। দেখো কার্বন রেজিস্টার গুলো হচ্ছে খুব ছোট ছোট এইটুকুটুকু একটা জিনিস, এবার এটা সার্কিটের মধ্যে আমার বিভিন্ন সময় কাজে লাগে, যে জন্য দোকানে তুমি যদি যাও যে রেজিস্টার চাও, ওরা একটা খোলা এইটুকু একটা বাক্স দিয়ে দেবে, তার মধ্যে অনেক এরকম ভরা রয়েছে একসাথে। এবার তার মধ্যে থেকে কোনটা রেজিস্ট্যান্স কতটা আমরা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য আমাদের এরকম কালার কোডকে নিয়ে আসা হয়েছে, যে ওইটুকুটুকু জিনিস লিখে রাখা তো সম্ভব নয় যে কোনটার কতটা হতে পারে, তো কালার কোড দেখে দেখে আমি বুঝে যাবো যে কত রেজিস্ট্যান্সটা কিরকম। এবার এটা বুঝবো কি করে, এটা বোঝার জন্য একটা আমাদের কাছে নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে, আমরা এইভাবে নিয়মটাকে মুখস্থ করি যে কালারগুলোকে নাম্বার দিয়ে মুখস্থ করি। যেরকম হচ্ছে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, বি, বি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্কার। এবার তোমরা এটা বিভিন্নভাবে মনে রাখতে পারো, কিন্তু আমরা যেভাবে মনে রেখেছিলাম সেটা হচ্ছে এরকম, বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্কার। এবার এখান থেকে আমরা কি করে পয়েন্টগুলো চিহ্নিত করি, প্রথমটা হচ্ছে তোমাদের 0 দিই, তারপর একটা 1 দিই, 2, 3, 4, এখানে হয়ে যাবে 5, আর কিছুকে নেবো না, 6, 7, 8 এবং 9। ঠিক আছে, বোঝা গেছে? তো এই পর্যন্ত কি করি আমরা নিই, আচ্ছা এটা আলাদা করে দাও, এটাকে, এটা আলাদা। এবার আমরা দেখতে পাচ্ছি বি দিয়ে কি শুরু হবে, দেখো ব্ল্যাক, বি, আচ্ছা ব্রাউন, আর দিয়ে রেড, ও দিয়ে অরেঞ্জ, ওয়াই তে ইয়েলো,
জি থেকে গ্রিন, বি দিয়ে হচ্ছে ব্লু, ভি হচ্ছে ভায়োলেট, আবার জি থেকে হচ্ছে গ্রে, ডাব্লু হচ্ছে হোয়াইট। তো এই কটা কালার আমাদের ইউজ হয়, এবং লাস্টের যে কালারটা রয়েছে যেটা দুটো হতে পারে, একটা হতে পারে সিলভার আর একটা হতে পারে গোল্ডেন। এবার সিলভারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সিলভারের ক্ষেত্রে আমরা ইউজ করি যে টলারেন্স +-10%, এবং গোল্ডেনের ক্ষেত্রে +-5%। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি সিলভার থাকে এখানে, জানবে যতটা রোদ বেরোচ্ছে, আমার যতটা ক্যালকুলেট করে রোদ বেরোচ্ছে, সেই রোদটা 10% বেশি হতে পারে বা কমও, এটা হচ্ছে ত্রুটি। সেই রোদটা 10% বেশি রোদ হতে পারে, সেই রোদটা 10% কম রোদ হতে পারে। গোল্ডেন থাকলে সেটা বুঝবো তার রোদ +-5% হতে পারে বেশি, 5% কমও হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের ত্রুটি। এবার যদি এখানে কিছুই না থাকে, কোনো রোধই না থাকে, কালারলেস থাকে যদি এই জায়গাটা, তখন কি করব? তখন আমরা ধরে নেব যে এখানে ত্রুটিটা রয়েছে +-20%, মানে এতটা বেশি ত্রুটি হয়ে রয়েছে আমার। আচ্ছা, এবার এই জাস্ট পার্টিকুলার কেসটার ক্ষেত্রে কত রোধ হবে দেখো, এই রোধটাকে কিভাবে বের করি। প্রথম কালারটা রয়েছে রেড। আচ্ছা, রেডের নাম্বার কত? 2, ঠিক আছে। তারপরের কালার রয়েছে অরেঞ্জ। অরেঞ্জের এ কত? 3। দেখো, রেডের 2, অরেঞ্জের 3, ঠিক। এবার যেটা থার্ড কালার যেটা হবে সেটা হচ্ছে 10⁻⁴ ইন্টু 10⁻⁴। থার্ড কালার, থার্ড কালার কি রয়েছে আমাদের? ইয়েলো। ইয়েলো হচ্ছে 4, 10⁻⁴, প্লাস মাইনাস আমাদের সিলভার রয়েছে মানে 10%। তো এটা হয়ে যাবে এই কার্বন রোধকের রোধ। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। এই কালার কোডগুলো মুখস্থ করে নেবে। বিবি রয়, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্কার। বি দিয়ে হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে অ্যান্ড হোয়াইট। এই নাম্বারগুলো বারবার লিখে নেবে, কারণ কার্বন রোধক এটা এসেছে কোশ্চেনে, মানে ডাব্লিউবিজিএর কোশ্চেনে এসেছে। তো যে কারণে আর কি জিনিসটা বলে দেওয়া, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে মনে রাখা। এবার চলে এসো আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনে। অ্যাকচুয়াল কোশ্চেন আমাদেরকে কি বলেছে? প্রথম হচ্ছে রেড, নিজেরা করো দেখি। তারপরে হচ্ছে ইয়েলো কালার, তারপরে অরেঞ্জ, আর এখানে কিছু নেই বলেছে, দেয়ার ইজ নো ফোর্থ ব্যান্ড। তাহলে প্রথমে রেড আছে। আচ্ছা, রেড মানে আমি কত দেখলাম? রেড মানে হচ্ছে আমি দেখেছি যে রেড হচ্ছে তোমার 2। রেড মানে হচ্ছে কত? 2। আচ্ছা, তারপরের কালার হচ্ছে ইয়েলো। ইয়েলোর কালার কত? ইয়েলোর হচ্ছে 4। 4 হলো। এবার থার্ডটা যখন বলবো 10⁻³ থার্ড কালার। থার্ড কালার কি? অরেঞ্জ। দেখো অরেঞ্জ কালারটা কত রয়েছে আমার? অরেঞ্জের নাম্বার হচ্ছে আমার 3। অরেঞ্জটা হচ্ছে তোমার 3-এ, তাহলে অরেঞ্জ হবে 10⁻³ এবং প্লাস মাইনাস কত রয়েছে? প্লাস মাইনাস রয়েছে আমার কালারলেস মানে 20% টলারেন্স। বুঝে গেছে? 20% হয়ে যাবে আমাদের টলারেন্স। তাহলে কত জানাচ্ছে আমাদের? 24 কিলো। 10⁻³ মানে তো কিলো হয় না, কিলো ওহম, প্লাস মাইনাস 20% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 24 কিলো ওহম ইন্টু 10⁻, ইন্টু +-20%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই জিনিসটা মুখস্থ রেখে দেবে যে কি হয় বিবি রয়, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্কারের নাম্বারগুলোকে। আচ্ছা, এবার একটা ভালো কোয়েশ্চেন এসছে দেখো। এই কোয়েশ্চেনটা আমাদের যখন তুল্য ধারকত্ব করেছিলাম তখনও বোধহয় জিনিসটাকে আলোচনা করা হয়েছিল, যে ইনফিনিটি পর্যন্ত যখন বিস্তৃত থাকছে রোধগুলো তখন কিরকম হবে। হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল এ অ্যান্ড বি অফ দ্য ইনফাইনাইট রেজিস্টিভ নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার। এরা কি রয়েছে? এরা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত রয়েছে, এইভাবে চলতেই থাকছে চলতেই থাকছে। এবার এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে। এই ধরনের জিনিসগুলো আমরা কিভাবে করি দেখো। এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা দেখো রিপিট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় রিপিট হচ্ছে, এর পরেও রিপিট হবে। তাহলে আমি যদি একটাকে বাদ দিয়ে বাকি পুরোটার এই দিক থেকে ইনফিনিটি পর্যন্ত যত দূর রয়েছে তাদের তুল্যরোধ ধরে নিই R1। ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত রয়েছে তাদের তুল্যরোধ ধরে নিচে R1, এবং তার সাথে এই এত বড় যে মানটা রয়েছে তার সাথে ছোট্ট আর একটা মাত্র যোগ করে নিচ্ছি। কিছু কি চেঞ্জ হবে? পুরো সমুদ্রের মধ্যে 1 ফোঁটা জল ফেলে দিয়েছি, কিছু তার মধ্যে এফেক্ট আসবে কি? কিছুই আসবে না। তাহলে এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যা তুল্যরোধ, এই গোটাটাকে নিয়েও তুল্যরোধ একই হবে। আমি কি বোঝাতে চাইলাম দেখো, পরবর্তী চিত্রটা কিরকম হবে। পরবর্তী চিত্রটা আমাদের এ এখানে, 2R এখানে, এখানে আর, এটা হচ্ছে বি, এটা হয়ে গেছে 2R, এটা হয়ে গেছে আর,
এবং এই যে বাকিটা রয়েছে তার তুল্যরোধ কত ধরলাম, তার তুল্যরোধ ধরলাম আমরা R1। বোঝা গেছে? এই যে বাকিটা পুরো ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত ছিল তার তুল্যরোধ ধরে নিলাম R1। এবার এই তুল্যরোধটার সাথে আমি যখন গোটাটার ক্যালকুলেট করছি তাদের যে তুল্যরোধ বেরোবে সেটা কি কোনো এফেক্ট আসবে? সেটার মান কত হবে? R1ই হবে। R1 এর সাথে আর ছোট্ট আর একটা যোগ করে দিলাম, তার R1ই হয়ে যাবে মানটা। আচ্ছা, এর নেক্সট চিত্রটা কিরকম দাঁড়াবে দেখো, 2R যেরকম রয়েছে রেখে দাও 2R, এবং R1 কিসে রয়েছে? R1 সমান্তরালে রয়েছে। দেখো সমান্তরালে দুটো রোধ থাকলে তাদের তুল্য রোধ কত হয়ে যায়? R ইন্টু R1 বাই R প্লাস R1। এবং এরা দুজনে দেখো সিরিজে রয়েছে, তাহলে মোট তুল্য রোধ হয়ে যাবে তোমার R1 ইকুয়াল টু এই যতটা রয়েছে 2R প্লাস হচ্ছে R ইন্টু R1 বাই R প্লাস R1। বোঝা গেছে? দেখো এখানেও R1 ধরেছিলাম এই গোটাটার ক্ষেত্রে, আবার এদের মানে এই ইনফিনিটি পর্যন্ত যে সিরিজটা তার তুল্যরোধ R1 ধরেছিলাম, এবং তার সাথে ছোট্ট আর একটা মানে জাস্ট একটা বিন্দুকে যোগ করে নিলাম, তার রোধটা কি R1ই হবে। তাই সেটাই করেছি, R1ই করেছি এটা, যে পুরো তুল্য রোধটা R1। এবার আমাদেরকে কিচ্ছু না, এবার ক্যালকুলেট করতে হবে। আর ইকুয়াল টু দেখো কি রয়েছে আমাদের কাছে, যে R1 ইকুয়াল টু, কোশ্চেনটা কি ছিল, R1 ইকুয়াল টু 2R প্লাস R1 বাই হচ্ছে R প্লাস R1। দেখে নাও সেটাই ছিল আমাদের। আর ইকুয়াল টু হচ্ছে তোমার R1 ইকুয়াল টু 2R প্লাস R1 বাই হচ্ছে R প্লাস R1। এবার আমাদেরকে কার মান বার করতে হবে? R1টা, তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখে নিচ্ছি R1 ইকুয়াল টু 2R স্কোয়ার প্লাস 2R R1 প্লাস R1 বাই R প্লাস R1। এবার কোনাকুনি গুণ করো, R1 প্লাস R1 এর স্কোয়ার ইকুয়াল টু 2R স্কোয়ার প্লাস 2R R1 প্লাস R1। আচ্ছা, R1 2R R1 এটাকে 3R R1 করে দাও, 3R R1 একসাথে হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে R1 এর স্কোয়ার, আচ্ছা এটা এদিকে নিয়ে এলে কত হয়ে যাবে? মাইনাস 2R R1, দেখো একটা R1 আছে এখানে, 3R1 মাইনাস 2R R1 মাইনাস 2R স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সলিউশন কিভাবে বের করি? এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, বা এখানে যদি আমি এক্স ধরি, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু বি কিছু একটা বেরোচ্ছে, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর সলিউশনগুলো আমরা কিভাবে বের করি? এর সলিউশন আমরা এইভাবে বের করি, যে R1 যার মান বার করছি ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি মানে হচ্ছে মাইনাস, দেখো আমি তো R1 এর মানটা বার করছি, তাহলে R1টাকে তো ছেড়ে দেবো তাই না, বাকিটা হচ্ছে ধ্রুবক। মাইনাস বি মানে হচ্ছে এটা মাইনাস 2R প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2R তার হোল স্কোয়ার মাইনাস 4AC, 4 ইন্টু এর মান কত? 1 ইন্টু সি। আচ্ছা, সি এর মান কত? সি এর মান হচ্ছে মাইনাস 2R স্কোয়ার, মাইনাস 2R স্কোয়ার বাই হচ্ছে 2A, 2 ইন্টু এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1, বা R1 ইকুয়াল টু প্লাস 2R প্লাস মাইনাস রুট ওভার 4R স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 8, কত বেরোচ্ছে? R স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 2R প্লাস মাইনাস R1 ইকুয়াল টু রুট ওভার 8×4 12 ইন্টু বাইরে 8টা বেরিয়ে গেল, বাই হচ্ছে 2 ইকুয়াল টু R1 ইকুয়াল টু 2R প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা রুট ওভার 12 মানে কত? 3 ইন্টু 4, রুট ওভার 3 ইন্টু 4, তাহলে দুইটা যদি রুট ওভার 4 ইন্টু 3 যদি করি, ইন্টু আর হচ্ছে এখানে দেখো 4 এর রুট কত? 2, মানে 2√3/2 পড়ে থাকবে, তাহলে 2টা কমন নিলে আর প্লাস মাইনাস রুট ওভার √3 ইন্টু আর। দেখো বোঝা গেছে? দুইটা কমন নিচ্ছি, 2R ছিল 2R হয়ে গেছে প্লাস মাইনাস, এখানে কত 4এরটা কত হয়ে যেত? 2 ইন্টু √3 হয়ে যেত না, 2√3 ছিল, 2টা কমন নিয়ে নিয়েছি বাই 2, কেটে গেল আমার। তাহলে R1টা কত বেরোলো আমাদের কাছে? R1 ইকুয়াল টু 1 প্লাস √3/r। আচ্ছা, মাইনাসটা আমরা কেন নিলাম না, কেন প্লাসটাকে নিলাম? 1 প্লাস √3r,
প্লাসটাকে কেন নিলাম, কারণ দেখো √3 মান হচ্ছে 1.71। এবার যদি মাইনাসটাকে নিতাম তাহলে 1 মাইনাস 1.71 মানে -0.71 ইন্টু আর। এবার -0.71 তো সম্ভব নয়। রোধ কি নেগেটিভ হতে পারে? রোধ তো নেগেটিভ হতে পারে না। তাহলে আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে শুধুমাত্র আমরা প্লাসটাকে নিয়ে কাজ করব, মাইনাসটাকে আমরা নেব না, কারণ কি রোধটা আমার তার সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? √3 + 1 ইন্টু আর, এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসি এবার। আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটা ধারকের ক্ষেত্রেও আসে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটা দেখো, ইফ অল দ্য সেলস হ্যাভ negligible internal resistance, what will be the current through the 2 ohm resistor when steady state is reached? যখন স্টেডি স্টেটে পৌঁছে যাচ্ছে এই ধারকটা, স্টেডি স্টেটের অর্থ কি? ধরো কারেন্টটা এখান থেকে আসছে, কোন একটা দিকে আসছে কারেন্টটা, আস্তে আস্তে ধারকগুলো কি হয়? ধারকগুলো ধীরে ধীরে চার্জ হয়। ধারকগুলো যখন ধীরে ধীরে চার্জ হচ্ছে, যেতে যেতে কি হয়ে যায়, একটা সময় তো ফুললি চার্জ হয়ে যাবে ধারকটা। যখন ফুললি চার্জ হয়ে যাচ্ছে, এই যে গোটা বাহুটা রয়েছে, এই গোটা বাহুটার কারেন্টটাকে সে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। আর কারেন্ট আসতেই দেবে না, কারণ সে তো পুরো স্টেডি স্টেটে পৌঁছে গেছে না। এবার সেটা কি করবে? একটা মানে একটা তোমার শর্ট সার্কিটের মতো কাজ করবে, মানে একটা নর্মাল তারের মতো কাজ করবে, যেটা তোমার পুরো প্রবাহ মাত্রাটাকে কি করবে? সে এখানে আটকে দেবে না, পুরো তারের মতো না কাজ করলেও জাস্ট প্রবাহ মাত্রাটাকে সে আটকে দিচ্ছে। অর্থাৎ এই পোর্শনটা আমরা কি করব? পুরো বাদই দিয়ে দেবো, এই পোর্শনটা ধরবো না। কিন্তু দেখো এখানে একটা 2 ভোল্ট আমার যোগ করা রয়েছে, অলরেডি একটা 2 ভোল্ট আমার কাছে যোগ করা রয়েছে ব্যাটারি। এবার এই ব্যাটারিটা তুমি বলবে আমি তো বাদে দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিভাবে কাজ করছে? পজিটিভ দিকটা এদিকে রয়েছে তার। দেখো যখন আমার এটা কাজ করছে তখন থেকে তো এই জিনিসটা কমপ্লিট আছে না। ধরো পুরো স্টেডি স্টেট পৌঁছে গেছে, কিন্তু এর একটা দিক তো কাজ করছে এদিকে, এবং অন্য দিকটা এদিকের সাথে কি করেছে? মানে লেগে রয়েছে জাস্ট তারের সাথে, এবং এর মাধ্যমেই এটাও কিন্তু স্টেডি স্টেট অ্যাচিভ করেছে। তাহলে একটা দিক না হয় নেগেটিভ দিকটা একে চার্জ করতে লেগেছে, আর একটা দিক তো এদিক দিয়ে কারেন্ট সে পাঠাবেই। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 2 ভোল্ট একসাথে কি হচ্ছে? 4 ভোল্ট এদিক দিয়ে নিয়ে যাচ্ছে। 8 ওহম হচ্ছে এখানকার কি রোধটা। তাহলে এই দিক দিয়ে প্রবাহ মাত্রাটা কত হয়ে যাবে? 8/4, সরি 4/8, ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি/আর। টোটাল ভি কত? 2 আর 2 টোটাল 4 কাজ করছে, এবং তাদের রোধ কত? 8। তাহলে হাফ হয়ে যাবে এদিক দিয়ে অ্যাম্পিয়ার রোধ, এখান দিয়ে হাফ অ্যাম্পিয়ার, এবং এটা এদিকে পুরোটাই হাফ অ্যাম্পিয়ার এদিকে চলে আসবে, এদিকে কিছুই যাবে না, কারণ এটা পুরো প্রবাহ মাত্রাটাকে বাধা দিয়ে দিয়েছে ক্যাপাসিটরটা। সেম এদিকেও দেখো, এদিকে 4 ওহম রোধ আছে, তার হচ্ছে 2 ভোল্ট, মানে 2/4 ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এখানেও হাফ যাচ্ছে এদিকে এবং হাফ যাচ্ছে এদিকে, দুদিক থেকে কি হয়ে যাবে? সে পুরো রোধটা রোধের মধ্যে দিয়ে দুদিকে সেম প্রবাহ মাত্রা আসছে, এবং এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে প্রবাহ মাত্রা। বোঝা গেছে জিনিসটা? আরেকবার বলছি, দেখে নাও। 2 ভোল্ট এদিক দিয়ে কাজ করছে, এখানে 2 ভোল্ট, টোটাল 4 ভোল্ট পজিটিভ দিকটা এদিকে 8 ওহমের মধ্যে দিয়ে কাজ করছে। তাহলে টোটাল কারেন্ট আমাদের কাছে হয়ে যাবে 4/8। 4/8 যদি হাফ অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে, এদিকে কোনো কারেন্ট যাবে না, কারণ পুরো স্টেডি স্টেট সে অ্যাচিভ করে নিয়েছে, সেখানে আর কারেন্ট সে যেতে দেবে না। তাহলে হাফ অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে এবং হাফ অ্যাম্পিয়ার আমার এদিক দিয়ে যাচ্ছে, দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে, এবং 2 ওহমের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত হচ্ছে? টোটাল হচ্ছে 0। এটা হলো এটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। when the value of r is in the balanced Wheatstone bridge। একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ মানে হচ্ছে, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কাকে বলে? হুইটস্টোন ব্রিজ তোমাদের মনে আছে আশা করি, যে হুইটস্টোন ব্রিজ দেখতে কিরকম ছিল, চিত্রতে যেরকম দেখছো সেরকমই। এবার 4টে রোধ যদি থাকে তার, একটা পি, একটা কিউ, একটা আর এবং একটা এস, এবং মাঝখানে একটা গ্যালভানোমিটার যুক্ত ছিল যার রোধ জি ছিল। আমরা বলতাম যদি কারেন্টটা এদিক দিয়ে আসে সে দুটো ভাগে ভাগ করছে, আবার এখানে এসেও সে দুটো ভাগে ভাগ করবে, একটা এদিকে একটা এদিকে। কিন্তু যখন ব্যালেন্সড হয়ে যাবে, সেখানে অর্থ হচ্ছে P/Q ইকুয়াল টু R/S হয়ে যাবে। অর্থাৎ আমরা কি বলবো? যে রোধের অনুপাতগুলো সমান, P/Q এর যা অনুপাত R/S এর তাই অনুপাত। যদি এরকম একটা স্টেট অ্যাচিভ করে, তাহলে আইজি মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা এই দিকটা কি করব? এই মাঝখানেটা মুছে দিতে পারি, যে এটা প্রয়োজনই নেই। তাহলে এরা দুজনে কিসে হয়ে যাবে? এরা দুজনে হয়ে যাবে শ্রেণীতে, এরা দুজন হয়ে যাবে শ্রেণীতে, এরা দুজন হয়ে যাবে শ্রেণীতে, দুজন এবার সমান্তর। ব্যালেন্স স্টেটের ক্ষেত্রে কিন্তু এটা P/Q যখন R/S হচ্ছে, যখন হচ্ছে না, যখন হবে না, এর একটু পরেই দেখবো, যখন হবে না তখন একটা ট্রিক দিয়ে সলভ করতে হবে, নাহলে কারশফের সূত্র দিয়ে অনেক বড় হয়ে যাবে। যখন হবে না তখন এই বাহুটাও থাকবে আমাদের, ঠিক আছে? যখন P/Q ইকুয়াল টু R/S যখন হবে না, সেক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেট করবো তুল্য রোধ, আমি পরেই তোমাদেরকে একটা ট্রিক শেখাবো, যে ওইভাবে আমরা
করতে পারি। আচ্ছা, তাহলে বোঝা গেছে যে হুইস্টন ব্রিজের ব্যালেন্সড আর আনব্যালেন্সড স্টেট কি জিনিস। এবার কোয়েশ্চেনটাতে আসা যাক। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, যে হোয়েন দ্য আর ইন দ্য ব্যালেন্স হুইস্টন ব্রিজ ইজ শোন ইন দ্য ফিগার, আরটা এই যে যেটা দেখিয়েছে, সেই আরটাকে যখন 5 থেকে 7-এ চেঞ্জ করা হচ্ছে, যখন একবার আরটা হচ্ছে 5 আর একবার আরটাকে চেঞ্জ করে বাড়িয়ে দিয়ে কি করা হলো 7 ওহম করা হলো, তখন কি হচ্ছে এস হ্যাজ টু বি ইনক্রিজড বাই 3 ওহম। আচ্ছা, প্রথমে যদি এটা এস থাকে তাহলে এখন এস প্লাস 3 হয়ে গেছে, বোঝা গেছে। এসটা 3 বেড়েছে, যখন 5 ছিল তখন যদি এস থাকে, এখন আরটা কত, যখন 7 হচ্ছে তখন এস প্লাস 3 হয়েছে, দেখো এস হ্যাজ টু বি ইনক্রিজড বাই 3 ওহম, 3 ওহম তখন বেড়ে গেছে। ইন অর্ডার টু মেনটেন দ্য ব্যালেন্স, ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, এস এর ভ্যালু কত। আমরা জানি যখন ব্যালেন্স স্টেট হয় তখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। আচ্ছা, ফার্স্ট প্রথমে কত ছিল, প্রথমে পি বাই কিউ ছিল, যখন আর এর ভ্যালুটা 5 ছিল তখন এস এর ভ্যালুটা এস ছিল। সেকেন্ডের ক্ষেত্রে পি বাই কিউ ইকুয়াল টু যখন মানে আর এর মানটা 7 হয়ে গেছে তখন এস এর মানটা কত হয়েছে, 3 বেড়ে গেছে এস এর মানটা, এস বাই 3। বোঝা গেছে। তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি কি দেখতে পাচ্ছি, 5 বাই এস ইকুয়াল টু 7 বাই এস প্লাস 3। পি বাই কিউ গুলো সমান, এখানে পি বাই কিউ এর মানটা বসিয়ে দিলাম 5/3। বোঝা গেছে। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 5 5s প্লাস 15 ইকুয়াল টু 7s হয়েছে। আবার 7sটাকে ওদিকে নিয়ে, 5sটাকে এদিকে নিয়ে যাও, কত হয়ে যাবে, 2s ইকুয়াল টু 15, বা এস এর মানটা কত বেরোলো আমাদের 7.5, 7.5 হবে আমাদের ওহম। প্রথমের মানটা কত ছিল, ইনিশিয়াল ভ্যালুটা 7.5, পরে কত হয়ে গেছে, যখন 7 বেড়ে তখন 10.5 হয়ে গেছে। বোঝা গেছে, সোজা অঙ্ক ছিল, শুধু আমাদেরকে হুইটস্টোন ব্রিজ জানতে হতো। আচ্ছা, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও দেখবে, এটাও ভালো কোশ্চেন। হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু 200 ওহম রেজিস্টার ইন দ্য গিভেন সার্কিট এ লং টাইম আফটার দ্য সুইচ কে ইজ অন। সুইচ আছে, সেটাকে কি করেছে, অন করে দিয়েছে, মানে আটকে দিয়েছে। এবার আমাদেরকে বলেছে এই 200 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আইটা কত হবে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। দেখো, সালের কোশ্চেন। এবার এই ধরনের কোশ্চেন যদি তোমার কাছে আসে, তুমি কিভাবে রিয়াক্ট করবে, প্রথমত সার্কিটটা খুব বড়, কিভাবে হবে জানি না, এরকম একটা মুশকিল কোশ্চেন। কিন্তু এখানে খুব, এটা ভীষণই সোজা কোশ্চেন একটা। ডাব্লিউবিজিতে এরকম অনেক খেলে যায়, এরকম কোশ্চেন অনেক চলে আসে, মনে হবে যেন কিভাবে ভাববো, এটা ক্যাপাসিটারে রয়েছে, কিছু রয়েছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এ লং টাইম আফটার দ্য সুইচ কে ইজ মেড অন, সুইচ কেটাকে যখন চালু করা হয়েছে অনেকক্ষণ পর কি ঘটনা ঘটবে, এই যে ধারকগুলো রয়েছে, ধারকগুলো তো ফুললি চার্জড হয়ে যাবে। কি হয়ে যাবে, তারা তারা ফুললি চার্জড হয়ে যাবে। যখনই ফুললি চার্জড হয়ে যাবে অনেকক্ষণ পর, তখন কি হবে, এই বাহুর মধ্যে দিয়ে সে কারেন্টগুলোকে আটকে দেবে, সেম এই বাহুর মধ্যে দিয়ে সে কারেন্টগুলোকে আটকে দেবে যে বাহুতে সে থাকবে। তাহলে আলটিমেটলি আমার এই বাহুটা এবং এই বাহুটা, এদের কোনো কাজই নেই পুরো সার্কিটে। আলটিমেটলি সার্কিটটা আমার কিরকম দেখতে হবে, সার্কিটটা হবে আমার এরকম দেখতে। এটা তুমি উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, একই ব্যাপার। দেখো, এটা এরা সিরিজেই আছে, তাই না, উপরে না লিখে একে আমি নিচেতেও লিখতে পারি। 200 ওহম এখানে রয়েছে, আর এখানে আমার কত রয়েছে, 400 ওহম রয়েছে এখানে, আর আমাদের ভোল্টেজটা কত দিয়ে দিয়েছে, 6 ভোল্ট। ব্যাস, এটা তো সিরিজে রয়েছে, তাই না, এই উঁচুতে রাখার কোনো প্রয়োজনই নেই একে, এ তো একই জিনিস, এ তো রাজা হয়ে যায়নি যে উপরে বসে থাকবে, একই জায়গাতে থাকবে ও। 200 এখানে, 400 এখানে, তাহলে টোটাল আমাদের তুল্যরোধ কত, দেখো এরা শ্রেণীতে রয়েছে, 200 আর 400 পরস্পর শ্রেণীতে রয়েছে, তুল্যরোধ কত হয়ে যাবে, আর ইকুইভ্যালেন্ট 200 প্লাস 400, মানে হচ্ছে টোটাল 600 ওহম হয়ে যাবে আমাদের আর ইকুইভ্যালেন্টটা। তাহলে আই কত হবে আমাদের, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর ইকুইভ্যালেন্ট কত, 600, ইকুয়াল টু 1/100 বা 0.01 অ্যাম্পিয়ার। কিসে রয়েছে দেখি, আচ্ছা মিলি অ্যাম্পিয়ার রয়েছে, ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ করে দাও এটাকে। তাহলে 1 × 10⁻⁻2 অ্যাম্পিয়ার, মিলি হতে গেলে 10⁻³ করতে হয়, তাহলে একটা 10 গুণ করো, 10⁻³ করে দাও অ্যাম্পিয়ার, তখন আমরা বলতে পারবো 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে।
অঙ্কটা খুবই সোজা ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন কত শক্ত অঙ্ক, কিভাবে হবে। ধারকের অঙ্কগুলোকে এইভাবে ট্যাকেল করবে। আচ্ছা, এবার একটা জিনিস রয়েছে। আচ্ছা, এবার এই জিনিসগুলো দেখো, এই ধরনের সার্কিটগুলোকে আমরা কিভাবে সলভ করব। এদের আমাদেরকে তুল্যরোধ বের করতে বলেছে, ঠিক আছে, এ ও বি এর মধ্যে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে অ্যাক্রস এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে তোমাকে তুল্যরোধ বের করতে বলেছে। এই ধরনের কোশ্চেনগুলো এখানে রয়েছে, এই কোশ্চেনটা, তারপরে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো সোজা, এটা আমরা এক্ষুনি করব। আর এই ধরনের কোশ্চেনগুলো যেগুলোকে দেখে মনে হচ্ছে খুব শক্ত, সেই কোশ্চেনগুলোকে আমরা কিছু সেকেন্ডের মধ্যে তাড়াতাড়িভাবে কিভাবে সলভ করে দেবো, আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাবো সেই কোশ্চেনগুলোতে। তার আগে আসি দু তিনটে জায়গাতে, ধরে নাও এই কোশ্চেনটা, এবং ওই ট্রিকগুলো টোটাল আমাদের কাছে তিনটে ট্রিক আছে। এক নম্বর হচ্ছে, সেটাকে আমরা বলবো পয়েন্ট পোটেনশিয়াল মেথড, POINT, পয়েন্ট পোটেনশিয়াল, পয়েন্ট পোটেনশিয়াল মেথড। টোটাল তিনটে মেথড দিয়ে আমরা সলভ করব, মানে তিনটে ট্রিকে সলভ করব, ঠিক আছে। যেহেতু এগুলো ট্রিক, তো জিনিসগুলো হয়তো এরকম তোমার মনে হতে পারে যে এটা কিভাবে লজিক্যাল হতে পারে, কিন্তু যখন আমরা কারশফের সূত্র দিয়ে ভেঙে দেখবো যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে। তো ট্রিকটা মাথায় রাখো, সামনে পরীক্ষা চলে এসছে, এখন এত ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট ট্রিক দিয়ে কিভাবে সলভ করে দেয় সেগুলো দেখে নাও, তাহলে অনেক কোশ্চেন তোমাদের সোজা হয়ে যাবে। আর এখান থেকে প্রায় 4 থেকে 5টা কোশ্চেন তো চলে আসে, 10 থেকে 15 নাম্বার এখান থেকে চলে আসে, তাই জিনিসগুলো একটু মাথায় রাখো, এই ধরনের কোশ্চেন আসতে পারে। পয়েন্ট পোটেনশিয়াল মেথড। 2 নম্বর হচ্ছে আমাদের কাছে মিরর মেথড, মানে আয়না মেথড, মিরর মেথড। আরেকটা আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে ফোল্ডিং মেথড। কি রয়েছে আমাদের কাছে? ফোল্ডিং মেথড। এবার এইগুলো কিরকম কি মেথড, কিভাবে কি কাজ করে, সেগুলো এবার আমরা আসবো। সবার প্রথমে আমি আলোচনা করি পয়েন্ট পোটেনশিয়াল মেথড, অর্থাৎ দুটো পয়েন্টের একটাই পোটেনশিয়াল হবে, এরকম পয়েন্ট আমরা কি কি বের করতে হবে। দেখো, এই পার্টিকুলার কোশ্চেনটার ক্ষেত্রে আমি বলে দিই, যখন আমাদের কাছে এরকম একটা তার দিয়ে দেবে, এই তারগুলোকে বলা হয় আইডিয়াল তার। কি বলা হয় এগুলোকে? এগুলোকে বলা হয় আইডিয়াল তার, আইডিয়াল ওয়্যার। এবার আইডিয়াল ওয়্যার কি জিনিস? যে ওয়্যারের রোধ আমরা জিরো ধরে নিই, যদিও সেটা সম্ভব নয়। একটা কোনো তার এরকম হতে পারে না যার রোধ পুরো জিরো হয়ে যায়, এরকম হতেই পারে না। ম্যাটেরিয়াল হলে তার একটা রোধ হবেই, কিন্তু এগুলো একটা আইডিয়াল ওয়্যার বলে আমরা কি ধরে নেবো? যে এর রোধ শূন্য। এবার এর রোধে যদি শূন্য হয়, যে কারেন্টটা যাবে পুরোটা এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ এখান দিয়ে যে আই কারেন্টটা আমরা পাস হচ্ছিল পুরোটা এখান থেকে এখানে চলে আসবে। এবার সেটা কখন সম্ভব? যখন এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়ালের সাথে সমান হবে, তখনই একই কারেন্ট পাস হয়ে যাবে। যদি পোটেনশিয়াল আলাদা হতো তাহলে কি হয়ে যেত? কারেন্ট বা মাঝখানে যদি রোধ থাকতো তাহলে তো ভিটা চেঞ্জ হয়ে যেত, মানে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যেত। কিন্তু কারেন্টটা পুরোটা এটার মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে, মানে কি আমি বলতে পারি যে এটা একটাই তার, এখান থেকে এত দূর পর্যন্ত গেছে। এবং এই আইডিয়াল তারের ক্ষেত্রে যে পয়েন্ট থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে তাদের পোটেনশিয়াল কি হয়? সেম হয়। সেম ভাবে এখানের পোটেনশিয়াল ধরে নাও আমি ধরছি ভিবি, তাহলে এখানের পোটেনশিয়াল হয়ে যাবে ভিবি, কারণ তারটা জুড়ে রয়েছে এখানে, ঠিক আছে। এগুলো মনে রেখে দেবে। যদি এখানে ধরো তোমার একটা কারেন্ট যায় এইভাবে, এবং ওকে আমি একটা আইডিয়াল তার দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট কিছু যাবে না, আই জিরো হয়ে যাবে, পুরো কারেন্টটা এই তারটার মধ্যে দিয়ে চলে যাবে, কারণ এর রোধটা শূন্য, এই তারের রোধটা শূন্য। কারেন্ট কোন কোন দিক দিয়ে যাবে? যেটাতে সে কম বাধা পাবে, তাই না? যেখানে সে তাকে বেশি খাটতে হচ্ছে, কষ্ট করে যেতে হচ্ছে, সেখান দিয়ে তো সে যাবে না। সে সবসময় কি চাইবে? সে সবসময় চাইবে যেখানটা তার কম হচ্ছে যেতে, সেখানটা দিয়ে সে যাবে। তাহলে এই যে পয়েন্ট পোটেনশিয়াল মেথডে আমি দুটো পয়েন্ট পেয়েছি, দেখো, একটা পয়েন্ট হচ্ছে VA, আর একটা পয়েন্ট পেয়েছি আমি VB। এবার এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের রোধ দেখতে হবে কি কি রয়েছে। দেখো, VA VBর মধ্যে কে রয়েছে? 2R রয়েছে। VA VBর মধ্যে আমার কে রয়েছে? 2R রয়েছে। কোথায় গেল 2Rটা? হ্যাঁ, 2R রয়েছে। VB V এর মধ্যে আবার 2R রয়েছে। VB এর মধ্যে আবার দেখো 2R রয়েছে। আবার দেখো VA VBর মধ্যে আবার একটা আর রয়েছে। আবার VA VBর মধ্যে কি রয়েছে? একটা আর। তাহলে এই যে চিত্রটা এত বড় লাগছিল বা একটু কনফিউশন লাগছিল, সেটা কি? সেটা একটা সমান্তরাল সমবায় ছাড়া আর কিচ্ছু না। এর একটা সমান্তরাল সমবায়, যার তুল্যরোধ কত হয়? যার তুল্যরোধ হয়ে যায় 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা হয়ে যায়। আচ্ছা, সব কটার মান বসিয়ে দাও। 1/2R প্লাস 1/2R প্লাস 1/R, 1/2R 1/2R যোগ করলে কত দাঁড়াবে? 1/R যারা দাঁড়াবে।
প্লাস 1/r ইকুয়াল টু কত আসবে 2/r। তাহলে r ড্যাশ কত আসবে বা r ইকুইভ্যালেন্ট কত আসবে r/2। তাহলে এর আনসার আমাদের কাছে হয়ে যাবে কত, তুল্য রোধটা r/2। বোঝা গেছে? এই হলো পয়েন্ট পোটেনশিয়াল মেথড। দুটো পয়েন্টের একই পোটেনশিয়াল এরকম আমাদেরকে বের করে নিতে হবে, দিয়ে তারপর দুটো পয়েন্ট রেখে দিতে হবে। যদি তিনটে পয়েন্ট থাকে সেটা সেই কোশ্চেনেও আসবো, যেখানে তিনটে পয়েন্ট আছে সেগুলোকে কিভাবে সলভ করে। তোমাদের ছায়া বা সাঁতরা যে বইগুলো আছে না, তার অনুশীলনীতে খুলে দেখবে অনেক অঙ্ক রয়েছে এই ধরনের। আমি তিনটে পোটেনশিয়াল আজকে বা তিনটে মেথড আমি আজকে শিখিয়ে দেবো তুল্য রোধ বের করার। এক্ষুনি তোমরা ভিডিওটা পজ করে বা ভিডিওটা শেষ করে পুরোটা দেখে তোমরা কি করবে, ওই যে ছায়া বা সাঁতরার পিছনে যে সলিউশন মানে কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া রয়েছে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ততে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এক্ষুনি বসে বসে এই তিনটে মেথড দিয়ে সলভ করো, দিয়ে দেখো অ্যান্সার আসছে কিনা। যদি না অ্যান্সার আসে তাহলে আরেকবার দেখে নাও ভিডিওটা ভালো করে, যে এই রোধ থেকে, তারপর সেগুলোকে সলভ করো, দেখবে অনেকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং কোয়েশ্চেনে আটকাবে না। কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু সালের কোয়েশ্চেন, হ্যাঁ বলে দিই, এটাও কিন্তু সালের কোয়েশ্চেন। তো এমন না যে এই ধরনের কোয়েশ্চেন আসে না, তোমাদেরকে এমনি করানো হচ্ছে, এগুলো না। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তুল্যরোধ দিয়ে বের করতে আসে, তো আমাদেরকে সেগুলোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কিছু পয়েন্ট পোটেনশিয়ালের, আচ্ছা এটাও পয়েন্ট পোটেনশিয়ালের একটা কোয়েশ্চেন, দেখো এটাকেও পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে করা হবে। এটা হচ্ছে একটা আইডিয়াল তার, যেটা এরকম এরকম পুরোটা রয়েছে এতটা পর্যন্ত। তারপর কি রয়েছে, একটা বাধা রয়েছে, যখনই বাধা থাকবে তখনই জানবে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে। আবার এদিকে আসছে আইডিয়াল তার, আইডিয়াল তার, আইডিয়াল তার করতে করতে এত দূর এলো, ব্যাস তারপর বাধা পড়ে গেছে। তাহলে দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, সব কটা পয়েন্টের পোটেনশিয়াল পি হবে, এরা ইকুই পোটেনশিয়াল সারফেস ধরে নিব এটা আইডিয়াল তারটাকে। তাহলে এই পয়েন্টেরও পোটেনশিয়াল VA, এই পয়েন্টেরও পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VA, মানে এর জাস্ট আগে পর্যন্ত। আবার এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে VB যদি হয় এটার, তাহলে এটাও VB, এখানেও VB, এখানেও VB হয়ে যাবে এর আগে পর্যন্ত। হয়ে গেছে, দুটো পয়েন্ট পেয়ে গেছে। আর আর কোথায় পয়েন্ট আছে দেখো, আর এখানে পয়েন্ট আছে একটা। তাহলে এই পয়েন্টটাকে কি ধরে নেবো, এই পয়েন্টটাকে আমরা ধরে নেবো VO বা কিছু একটা ধরে নিই পয়েন্ট। ঠিক আছে, তিনটে পয়েন্ট পেয়ে গেলাম দেখো। এবার এই তিনটে পয়েন্ট আমি লিখে নেবো, কার কার তোমাকে খেয়াল রাখতে হবে কার অ্যাকর্ডিং বলেছে তুল্য রোধ। এখানে আমি দেখতে পাচ্ছি VA VBর অ্যাক্রস বলেছে, তাহলে আমি VA VBটাকে সাইডে লিখবো। কি করব, VA VBটাকে সাইডে লিখবো, আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে কি করব, মাঝখানে বসিয়ে দেবো। তাহলে এটা VA পয়েন্ট, এটা VO পয়েন্ট, আর এটা হয়ে যাবে VB পয়েন্ট। এবার আমাদেরকে শুধুমাত্র দেখতে হবে এদের মধ্যে কে কে রয়েছে। VA VBর মধ্যে কে রয়েছে, VA VB, এই দেখো 30 ওহমটা রয়েছে VA VBর মধ্যে। তাহলে VA VBর মধ্যে একটা টেনে নাও, VA VBর মধ্যে 30 ওহম রয়েছে। ঠিক আছে হলো। VA VOর মধ্যে কে রয়েছে, 3 ওহম রয়েছে VA VOর মধ্যে। VA VOর মধ্যে কে রয়েছে, 3 ওহম। VA VOর মধ্যে কে রয়েছে, 3 ওহম রয়েছে। আবার VA VOর মধ্যে আবার 6 ওহম রয়েছে, দেখো VA VOর মধ্যে কে রয়েছে, 6 ওহম রয়েছে আবার। আচ্ছা, আর কেউ আছে না, আর এখানে নেই। আবার VB VOর মধ্যে আর 8 ওহমটা রয়েছে, VB VOর মধ্যে কে রয়েছে, 8 ওহম। তাহলে অত জটিল স্ট্রাকচারটা কিছুই না, দুটো সমান্তরাল তার সাথে শ্রেণী তার সাথে সমান্তরাল, এই হয়ে গেল আমাদের অত বড় স্ট্রাকচারের সারমর্ম। ব্যাস এটাই। এবার এটাকে সলিউশন করলে কি আসবে, এরা দুজন কিসে রয়েছে, এরা দুজন সমান্তরালে রয়েছে। পরবর্তী চিত্রটা আমাদের কাছে কি রকম দাঁড়াবে, আচ্ছা এরা যদি সমান্তরালে থাকে তাদের তুল্য রোধ কত, কত হবে এদের তুল্য রোধ, 3 × 6/3 + 6, তার মানে হচ্ছে 3 × 6 = 18/9, 18/9 মানে কত, 2। তাহলে এর তুল্য রোধ বেরিয়ে গেল 2 ওহম। তারপর আমাদের কাছে কত ছিল, 8 ওহম, এখানে 8 ওহম ছিল আমাদের কাছে, 8 ওহম। তার সাথে 30 ওহম কি রয়েছে নিচে থেকে, 30 ওহম। 2 ওহম 8 ওহম কিসে রয়েছে, শ্রেণীতে রয়েছে। পরবর্তী চিত্রটা কি হবে আমাদের, পরবর্তী চিত্রটা এরকম হবে, 2 ওহম আর 8 ওহম কত হয়ে যাবে, 2 + 8 10 ওহম হয়ে যাবে আমাদের শ্রেণীতে। আচ্ছা নিচে কত হয়ে যাবে আমাদের, নিচে হয়ে যাবে 30 ওহম, এরা আছে সমান্তরালে। এবার কি হয়ে যাবে আমাদের, আর ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়াল অ্যান্সারটা আমাদের কাছে দাঁড়াবে 10 × 30/10 + 30 = হচ্ছে 300/,
কত 40 কেটে গেল 15/2 ইকুয়াল টু 7.5, তাহলে 7.5 ওহম হয়ে যাবে ভি এ এবং ভি এর মধ্যে তুল্যরোধ। যদি ভি এ এবং ভি ওর মধ্যে তুল্যরোধ বলতো তাহলে ওটাকে ডান দিকে রাখতাম, ভি বিটাকে মাঝখানে রেখে দিতাম, তখন অ্যান্সারটা আলাদা আসতো। বোঝা গেছে? তো এই হলো আমাদের পয়েন্ট পোটেনশিয়াল মেথড। এই ধরনের অনেক কিছু কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেনটা তোমরা বাড়ি থেকে করবে, একটু আগেই করালাম, জাস্ট বাড়ি থেকে করে নেবে। এই কোয়েশ্চেনটাকে দেখো, এই কোয়েশ্চেনটাকে দেখো কিরকম আছে। এই কোয়েশ্চেনটা পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে হয়ে যাবে। দেখো কিভাবে করব। আচ্ছা, মাঝখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রস আমাদেরকে বের করতে বলেছে কি, তুল্যরোধ বের করতে বলেছে। আচ্ছা, ভিবি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি ধরে নিই, এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ ধরে নিই। দেখো ভিবি পয়েন্টের এখানে যা পোটেনশিয়াল আইডিয়াল তার দিয়ে সমস্ত 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 জায়গার পোটেনশিয়াল সেম হবে। তাহলে এটা যদি ভিবি হয়, এখানেও ভিবি হবে, এখানেও ভিবি হবে, এখানেও ভিবি হবে, আর এখানেও ভিবি হবে। আর এই পয়েন্ট শুধু একা পড়ে রয়েছে ভি এ। তাহলে আমি দুটো পয়েন্ট পেয়ে গেলাম, ভি এ বা ভিবি আর ভি এ, দুটো পয়েন্ট লিখে দিলাম। এবার ভি এ ভিবির মধ্যে কে কে রয়েছে দেখো, ভি এ ভিবির মধ্যে 4R, 4R, ভি এ ভিবির মধ্যে 4R, এটা হয়ে গেছে 4R, এটা হয়ে গেছে, তারপর এটা হলো 4R, সব কটা দেখো সমান্তরালেই দাঁড়াবে। দেখো তারপরেরটাও যদি আমি এটা করি, ভি এ ভিবির মধ্যে রয়েছে ও 4R, 4R, তারপরেরটাও দেখো লক্ষ্য করে, সেটাও কিন্তু 4R হবে, এটাও কিন্তু 4R হবে। এই ভি এ ভিবির দুটো দিকে তুল্যরোধ বের করতে বলেছে। দেখো চারটেই কিসে রয়েছে আমার, চারটেই সমান্তরালে রয়েছে। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 1/r ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/4R, 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 1/4R ইকুয়াল টু হচ্ছে 4/4R, বা আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এটার, এর অ্যান্সার হবে আর। তুল্যরোধটা কত হয়ে যাবে, তুল্যরোধ হয়ে যাবে আমাদের কাছে আর। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের পয়েন্ট পোটেনশিয়াল মেথড। আচ্ছা, এখানে দুটো অঙ্ক আছে। এবার অন্য মেথডে একটু আসি, যে মেথড তুল্যরোধ বের করার আরো যে দুটো মেথড আমি বলেছিলাম সেই দুটো নিয়ে একটু হালকা আলোচনা করে দিই। যেটা হচ্ছে এটাকে ধরো, আচ্ছা এটাকে আগে করে নাও, এটা সোজা, এটার জন্য কোনো মেথডই লাগবে না, এই কোশ্চেনটা সোজা। আমি কি দেখতে পাচ্ছি দেখো, এই তিনটে কিসে রয়েছে, সমান্তরাল, তার সাথে কি শ্রেণী, তার সাথে কি সমান্তরাল। তাহলে পরবর্তী চিত্রটা কি দাঁড়াবে, আচ্ছা এটা আছে 3 ওহম, 3 ওহম, 3 ওহম, একই রোধ যদি থাকে পরপর, তাহলে আমি কি বলেছিলাম যে একই রোধ যদি থাকে পরপর তাহলে সেগুলো কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এটাও আর এটাও আর এটাও আর। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের কাছে দাঁড়াবে r/3, তিনটে আর আছে, যদি চারটে থাকতো r/4, যদি পাঁচটা থাকতো r/5। তাহলে একই রোধ যদি থাকে তাদের সমান্তরাল রোধ কি হয়ে যায়, সেটা বাই কতগুলো আছে সেটা নাম্বারটা। তুমি এটাকে ক্যালকুলেট করেও দেখলেও তুমি কিন্তু একই রেজাল্ট পাবে। তাহলে এই তিনটে রয়েছে 3 ওহম, 3 ওহম, 3 ওহম, এদের তুল্য রোধ কত হয়ে যাবে বলো, 3 ওহম বাই 3, মানে 1 ওহম। তার সাথে কে রয়েছে 5 ওহম শ্রেণী, তার সাথে কে রয়েছে দেখো, এটা একটু ক্যালকুলেট করতে হবে, 4 ওহম আর 6 ওহম সমান্তরালে। তাহলে 4 × 6/4 + 6, তিনটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফর্মুলা কাজে লাগবে না, ভুলেও কিন্তু তিনটের ক্ষেত্রে এটা করে দিও না, ভুল হয়ে যাবে, তখন দরকার পড়ে 1/r = 1/r1 + 1/r2 + 1/r3 করবে, তাও ঠিক আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে একমাত্র এই ফর্মুলাটা হবে, তিনটের ক্ষেত্রে এটা কিন্তু নয়। ঠিক আছে, তো এই ভুলটা করবে না, তখন আলাদা ফর্মুলা কাজে লাগবে, 1/r1 r2 r3 বাই হচ্ছে r1 প্লাস r1 r2 প্লাস r2 r3 প্লাস r3 r1, এই ধরনের ফর্মুলা হবে, এটা শুধু দুটোর ক্ষেত্রে। তাহলে 18/10, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের তিনটে শ্রেণীতে। এবার শ্রেণীতে কি হয়, যোগ হয়ে যায়, আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে আমাদের কাছে, 1 5 প্লাস এটা কত দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 9 × 5, এটা এবারে হিসাব করো, 5 + 25 + 9/5 ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের কাছে, 30, 39/5,
তাহলে আর ইকুইভ্যালেন্টটা আমাদের দাঁড়াবে 39/5, এটা হয়ে যাবে আমাদের আর ইকুইভ্যালেন্ট। এর জন্য কোনো ফর্মুলাই আমাদের কাছে লাগলো না, জাস্ট এমনি এমনি বেরিয়ে গেল আমাদের। আচ্ছা, এবার একটু পরের কোশ্চেনে আসো, যে ট্রিকগুলো এবার লাগবে। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা একটুখানি পজ করে ভাবো তো, এটা কি কিভাবে সলভ করা যেতে পারে। কোনো ট্রিকে না করে নর্মালি কিভাবে সলভ করা যেতে পারে এটা, এটা তোমরা একটু ভাবো দেখি। আর ইকুইভ্যালেন্ট অ্যাক্রস এ অ্যান্ড বি আমাদেরকে বলেছে, এ আর বি এর অ্যাক্রস আমাদেরকে তুল্যরোধ বের করতে বলেছে। দেখো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, সেগুলোকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে সলভ করব, কিভাবে তাদেরকে সলভ করব, সেগুলোকে আমি সলভ করব মিরর মেথডে। কিভাবে? মিরর মেথড মানে কি? আয়না মেথড। সেটা কিরকম জিনিস, সেটা কিরকম ট্রিক, কিরকম এটা দেখে নাও। যদি আমাদেরকে এ আর বি এর অ্যাক্রস তুল্যরোধ বের করতে বলে, তাহলে এ আর বি এর মধ্যে যা রোধটাই থাকুক, আমি তার মাঝখান দিয়ে যদি একটা আয়না বসিয়ে দিই, তাহলে এই দিকে তুল্য রোধ, এই দিকে যা রোধ আছে তার রিফ্লেকশন কি আমি এইদিকে দেখতে পাবো? এইদিকে যা রোধ আছে, যা কিছু রোধ থাকুক, তার রিফ্লেকশন কি আমি এদিকে দেখতে পাবো? যদি দেখতে পাই, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে মিরর মেথডে সলভ করতে পারবো। এটাও যদি 5 হয় তার রিফ্লেকশন 5 আসবে, এটা 10 হলে তার রিফ্লেকশন 10 আসবে। যদি এই ধরনের থাকে তাহলে কি করব? আমরা মিরর মেথডে সলভ করতে পারবো। এবং সেটা কিভাবে করব? সেটা আমরা এভাবে করব যে আয়নার ডান দিকের অংশটাকে আমরা কি করব? মুছে দেব, বা সেই জিনিসটাকে আমরা ধরবই না। আয়নার জাস্ট বাঁ দিকের অংশে যতটা তুল্য রোধ আছে বের করব, তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো, যেহেতু সিমেট্রি, তাই না? আয়নাতে আছে মানে কি? তারা সিমেট্রি, মানে এই দিকে যা প্রবাহ মাত্রা সেটা এই দিকেও প্রবাহ মাত্রা হবে, এই ধরনের জিনিস আর কি। তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি যদি জিনিসটাকে কাজে লাগাই, যে এরকম যদি হয়, মাঝখান দিয়ে যদি আমি একটা আয়নাকে লাগাই, ঠিক মাঝ বরাবর একটা আয়না ইউজ করব, ঠিক মাঝ বরাবর এখান দিয়ে যখন আমি একটা আয়না বসাচ্ছি, এর রিফ্লেকশন, এইটুকু অংশের রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটুকু অংশ কত হয়ে যাবে? r/2। এটা হয়ে যাবে r/2, কেটে গেছে, মাঝখান দিয়ে আয়না চালিয়ে দিচ্ছি, r/2 হয়ে গেছে, এই রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রিফ্লেকশন দেখতে পাবো, এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি কোথায় কোথায়? এখানে দেখতে পাচ্ছি। এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি এখানে, এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি এখানে। তাহলে হ্যাঁ, এটা কিসে? এটা মিরর মেথড দিয়ে সলভ হবে। যদি মিরর মেথড দিয়ে সলভ করতে যাই, তাহলে আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? এটা r/2 হয়ে গেছে, এটা এটা হয়ে গেছে কত? r/2, মাঝখান দিয়ে কেটে গেছে। এবং এই যে পয়েন্টগুলো, যে পয়েন্টের উপর দিয়ে আমার গেছে আয়নাটা, সেই পয়েন্টগুলোই অমিট হয়ে যাবে, সেই পয়েন্টগুলো থাকবে না। সেই পয়েন্টগুলো তোলার জন্য কিন্তু আমরা এই আয়না মেথডটাকে নিয়ে এসেছি, বা মিরর মেথডকে নিয়ে এসেছি। তাহলে আমাদের কিরকম দাঁড়াবে পরবর্তী চিত্রটা? পরবর্তী চিত্রটা আমাদের এরকম দাঁড়াবে, এটা অর্ধেক রয়েছে r/2, এটা রয়েছে r, এটা হয়ে গেছে আমার r, আর এটা হয়ে গেছে আমার এখান থেকে আসছে আর, ব্যাস এরকম একটা চিত্র। পয়েন্টটা কিন্তু থাকবে না, আমরা আয়না বসিয়েছি, আমি একটু আগেই বলেছিলাম আয়না যেখানে বসবো সেগুলোকে আমরা কাউন্ট করব না। তাহলে দেখো এরকম যদি একটা চিত্র হয়, যেগুলো কানেক্ট নেই, দরকার নেই আমার কানেক্ট করার, কোন দিকে কানেক্ট হচ্ছে আমার দেখারও দরকার নেই, এটা একটা ট্রিক। আমার তাড়াতাড়ি সলিউশন দরকার, আমার কিচ্ছু দরকার নেই। আমি তাড়াতাড়ি এবং সঠিক সলিউশন বের করবো, যেটাকে আমি 30 সেকেন্ড 40 সেকেন্ড আমি করে দিতে পারবো, মুখে মুখে যেটাকে আমি হিসাব করে নিতে পারবো। কারণ পরীক্ষা হলে আমার কাছে প্রচুর টাইম নেই যে বসে বসে আমি ক্যালকুলেট করতে পারবো। তো দেখো একটা পয়েন্ট থেকে দুটো তোমার বেরিয়েছে প্রবাহ মাত্রা, মানে এখান দিয়ে যদি কারেন্ট নেই, দুটো বেরিয়েছে। তার মানে এরা দুজনে কিসে রয়েছে? এরা দুজনে সমান্তরালে রয়েছে। কিসে রয়েছে এরা দুজনে? এরা দুজনে সমান্তরালে রয়েছে। পরবর্তী চিত্রটা কিরকম দাঁড়াবে? এটা হয়ে যাবে স্মল আর। আচ্ছা, এরা দুজনে যদি সমান্তরালে হয়, সমান্তরালের তুল্যরোধ কত হয়ে যাবে? আর ইন্টু r/2 বাই হচ্ছে r প্লাস r/2, কত দাঁড়াচ্ছে? r²/2, নিচে কত? 3r/2, 2 কেটে গেল, আর কেটে গেল, কত দাঁড়াবে? r/3। তাহলে এদের দুজনের তুল্যরোধ কত বেরোচ্ছে এদিকে? r/3। তার সাথে দেখো এ সমান্তরাল রয়েছে, এরা দুজন কিসে রয়েছে? এটা এটা শ্রেণীতে, শ্রেণীতে তুল্যরোধ কত হয়ে যাবে? এটা কত রয়েছে? এটা আর আছে। আচ্ছা, শ্রেণীতে তুল্যরোধ কত হয়ে যাবে? এদের যোগ হয়ে যাবে। পরবর্তী চিত্রটা কিরকম দাঁড়াবে? এরকম এবং এরকম, এদের দুজনের শ্রেণীতে হচ্ছে r প্লাস
r/3 ইকুয়াল টু 4r/3, 3 একে 4, মানে 4r/3 দাঁড়াচ্ছে এখানটা আমার। উপরটা কত দাঁড়াচ্ছে? উপরটা দাঁড়াচ্ছে আমার 4r/3, নিচেরটা কত? স্মল আর। এরা দুজনে কিসে রয়েছে? সমান্তরালে। সমান্তরালে রয়েছে এরা এবং এরা। তাহলে 4r/3 তুল্যরোধ কত হয়ে যাবে? 4r/3 ইন্টু আর বাই 4r/3 প্লাস আর হলো। তাহলে দেখো এবার আমাদের কাছে কি দাঁড়াবে? এটা 4r²/3, নিচে কত? 7r/3, 3 3 কেটে গেল, আর আর কেটে গেল, আমাদের কাছে পুরো রইল কত? 4r/7। তাহলে আয়নার এদিকটার জাস্ট বাঁ দিকটার তুল্যরোধ কত? 4r/7 হয়েছে। তাহলে মোট তুল্যরোধ কত? মোট টোটাল রেজিস্ট্যান্স কত আমাদের? টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে 4r/7 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 8r/7। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো মেথডটা। যদি না বুঝতে পারো আরেকবার একটুখানি রিভাইজ করে দেখে নাও। মেথডটা কিন্তু খুবই সোজা। আমরা যদি আয়না বসিয়ে যদি দেখতে পাই এইদিকে রিফ্লেকশন এদিকে, তাহলে আমরা সেখানে মিরর মেথডে সলভ করব। যদি মিরর মেথডে সলভ করতে হয় তাহলে আমাদের একদিকের পার্টটাকে আমরা তুলে দেবো, জাস্ট বাঁ দিকের পার্টটাকে নিয়ে সলভ করব, এবং যে পয়েন্টের উপর দিয়ে আয়নাটা যাবে সেই পয়েন্টগুলো তুলে দেবো, পয়েন্টগুলোকে আটকানো অবস্থাতে রাখবো না। তুলে দিয়ে আমরা দেখবো যে একদিকে কত তুল্যরোধ আসছে, যত তুল্যরোধ আসবে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটো দিকের তুল্যরোধ আমরা পেয়ে যাব। এটা হচ্ছে ট্রিক, মিরর মেথড সলভ করার ট্রিক। তাহলে এই ধরনের জিনিসকে আমরা নর্মালি সলভ করতে গেলে আমাদের বহু টাইম লাগতো আর অনেক মাথা খাটাতে হতো। কোয়েশ্চেনে কিন্তু তোমাদের এই ধরনের যে কোনো জিনিস দিয়ে দিতে পারে। তো আমাদের কাছে শুধু ট্রিক চাই যে কিভাবে আমরা তাড়াতাড়ি করে সলভ করব। সামনে পরীক্ষা চলে এসছে, জাস্ট ট্রিকগুলোকে একবার ঝালাই দিয়ে নিতে হবে। আচ্ছা, মিরর মেথডের আর কোয়েশ্চেন দেখি আছে কি। মিরর মেথডের আর কোয়েশ্চেন, হ্যাঁ এটাও মিরর মেথড দিয়ে হবে। একটু দেখো তো, এই কোয়েশ্চেনটা মিরর মেথড দিয়ে হবে তো। যদি আমরা এখানে একটা মিরর লাগাই, এখান বরাবর আমরা একটা মিরর লাগিয়েছি, 2r ছিল, এদিকে আর হয়ে যাবে, এদিকে আর হয়ে যাবে, 2r ছিল, এদিকে আর হয়ে যাবে, এদিকে আর হয়ে যাবে। মিররের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? এই দিকে রিফ্লেকশন এদিকে দেখা যাচ্ছে, এর রিফ্লেকশন দেখা গেছে, এর রিফ্লেকশন আর দেখা গেছে। এটা যদি 2r আর হতো তাহলে কিন্তু হতো না, আর আর হচ্ছে এখানে, আর আর দেখা গেছে, আর আর দেখা যাচ্ছে, আর আছে। তাহলে এটা কি হবে? এটা আমাদের মিরর মেথড দিয়ে সলভ করা যাবে। কিভাবে সলভ হবে আমি বলেছিলাম, যে পয়েন্টের ওপর দিয়ে যাচ্ছে সেই পয়েন্টগুলোকে আমরা তুলে দেব। তাহলে প্রথমে আমাদের কিরকম দাঁড়াচ্ছে, আমাদের চিত্রটা দেখো কিভাবে দাঁড়াচ্ছে। আমরা বাঁ দিকটাকে নেবো, এখানে কত হয়ে গেছে? এটা আর হয়ে গেছে, 2r ছিল, উপরে আর হয়ে গেছে, নিচে এখান থেকে একটা বেরিয়েছে, এটাও আর আছে, ঠিক আছে, পয়েন্টটা উঠে গেছে, কোনো অসুবিধা নেই। এটা এরকম আছে, এখান দিয়েও দুটো পয়েন্ট বেরিয়েছে, একটা এরকম গেছে, একটা এরকম গেছে, সবকটা আর 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 করে দেখো এখানটা আর আছে, এত দূর আর আছে। তারপরে দেখো এটা আর, এখানে হচ্ছে এই আরটা, তারপর এই যে আরটা, সেই আরটা, এই আরটা, আবার নিচেতে এখান থেকে হচ্ছে আর, এখান দিয়ে এই যে আরটা সেটা হচ্ছে এই আরটা, এবং এই আরটা হচ্ছে এটা। দেখো বাকিটা আমরা ছেড়ে দেবো, আর এই পয়েন্টটাকে আমরা তুলে দিচ্ছি, মাঝখানে যে পয়েন্টটা ছিল। এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, এনারা দুজন, এই দুই ব্যক্তি রয়েছে সমান্তরালে, এই দুই ব্যক্তি রয়েছে সমান্তরালে, তাদের সাথে এরা শ্রেণীতে রয়েছে। আচ্ছা, পরবর্তী চিত্রটা তাহলে কি হবে? এই দুই ব্যক্তি সমান্তরালে থাকলে কত হয়ে যাবে? r/2 হয়ে যাবে, কারণ সমান্তরালে কি হয়? r ইন্টু আর বাই আর প্লাস আর, অনেকবার বলেছি। তাহলে হচ্ছে উপরে r²/2r, মানে r/2 হয়ে যাবে। দুটো যদি সেম রোধ থাকে সেটা বাই 2 হয়ে যায়। তাহলে পরবর্তী চিত্রটা আমাদের কাছে দাঁড়াচ্ছে এটা r, এটা হয়ে যাবে আমাদের r/2, নিচে দিকটা থেকে আমাদের হয়ে যাবে r, তারপরে সেম জিনিস r/2, r/2 কিসে রয়েছে? শ্রেণীতে রয়েছে, r/2 শ্রেণীতে রয়েছে। পরবর্তী চিত্রটা আমাদের কাছে কিরকম হয়ে যাচ্ছে? আমাদের কাছে হয়ে যাচ্ছে উপরে রয়েছে r, আর r/2 শ্রেণীতে থাকলে দুটো যোগ হয়ে যায়, তার মানে হচ্ছে 3r/2 যোগ হয়ে যায়। আবার নিচেটা কি হয়ে গেল? নিচেটাও সেম আমাদের যোগ হয়ে যে কত দাঁড়াচ্ছে? 3r/2 হয়েছে। এরা দুজনে সমান্তরালে রয়েছে, তাহলে কত দাঁড়াবে আমাদের কাছে? আর ইকুইভ্যালেন্ট আমাদের কাছে দাঁড়াবে, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ দিই, কারণ আবার 2 দিয়ে তো গুণ করতে হবে অ্যাকচুয়ালের ক্ষেত্রে। 3r/2 ইন্টু, আবার ইন্টু করার দরকার নেই, দেখো সেম রোধ, তাহলে কত হয়ে যায়? বাই 2 হয়ে যায়।
তাড়াতাড়ি সলভ করতে হবে আমাদেরকে। এটা আর থাকলে কত হয়ে যায়, r/2 হয়ে যায়। ঠিক তেমন ভাবে 3r/2 রয়েছে, সেটা 3r/2। যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা লিখে করতে পারো 1/r ড্যাশ ইকুয়াল টু 1/3r/2 প্লাস 1/3r/2। অ্যাকচুয়ালি এগুলোতে টাইম খাবে, আমাদের টাইম বাঁচাতে হবে। 3r/4 হয়ে যাবে আমাদের একদিকে তুল্য রোধ, এবং একদিকে তুল্য রোধ নিয়ে আমাদের কাজ নেই, আমাদেরকে গোটাটা তুল্য রোধ বের করতে হবে। একদিকটার পেয়ে গেছি, এই দিকটার পুরোটা পেয়ে গেছি আমরা 3r/4। আবার এইদিকেও টোটালটার জন্য আমি কত বের করব, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 গুণিতক একদিকে যেটা বেরিয়েছে সেটা ইকুয়াল টু 3r/2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। সোজা ছিল, বোঝা গেছে মিরর মেথড কিভাবে করে। তো অত বড় স্ট্রাকচারটাকে দেখো কিভাবে সুন্দরভাবে আমরা করে দিলাম খুব সোজাতে। তো এই ট্রিকগুলো তোমাদের কিন্তু এন্ট্রান্সের ক্ষেত্রে কাজে লাগবে, শুধুমাত্র WBJEE নয়, জেই মেন্স, নিট, যে কোনো জায়গাতে এই জিনিসগুলো কাজে লাগবে। জেই মেন্সের ক্ষেত্রে এই সেম কোশ্চেন আসে, তো সেইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আসার আগে আমি আর একটা মেথড বলে দিই, যে মেথডটা আর একটু বাকি ছিল। টোটাল 3টে মেথড বলেছিলাম না? মিরর মেথড ছিল তোমাদের কাছে, তারপরে পয়েন্ট পোটেনশিয়াল মেথড আর ফোল্ডিং মেথড। এবার আসি আমি ফোল্ডিং মেথডটাকে নিয়ে একটু হালকা ফুলকা একটু আলোচনা করতে। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেনটা, এই ধরনের কোয়েশ্চেন আমি যদি পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে বসাতে যেতাম, তাহলে আমাদেরকে কি কি করতে হতো বা কি কি ঝামেলার মধ্যে পড়তে হতো সেটা একটু দেখো। এর পয়েন্ট পোটেনশিয়াল যদি ভিএ হতো, এটা আলাদা হয়ে যেত, কারণ মাঝখানে একটা রোধ হয়েছে, আইডিয়াল তার নয়। এটা ভিবি হয়ে যাও, ধরে নাও ভিবি। আবার এটাতে আলাদা চেঞ্জ হয়ে যেত ভিসি, এটা ভিবি, এখানে ভিডি হয়ে যেত, এখানে ভি, মানে এতগুলো রোধ হয়ে যেত আমাদের কাছে আলাদা আলাদা। এবার সেগুলোকে আমি ভেঙে ফুটে বার করতে যেতাম, দেখতাম সে একই স্ট্রাকচার হয়ে গেছে। কিন্তু এটা তোমরা পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে কিন্তু করতে পারো। তোমরা এক্ষুনি চেষ্টা করো তো পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে করার। তোমাদের কাছে এখানে ভিএ হবে, এখানে ভিবি ধরে নাও, এটা ভিসি, এটা ভিডি, আর এখানে ভিও বা কিছু একটা। ভিএ আর ভি, এখানে যেটা বলেছিলাম ভিসি বা কিছু বলেছিলাম, তার অ্যাক্রস তোমাকে বের করতে হবে। তুমি করতে পারবে, কিন্তু তোমার একটু টাইম লাগবে। টাইমটাকে আমরা আরেকটু বাঁচাতে চাই। যতটা সম্ভব আমি 3 সেকেন্ড 5 সেকেন্ড এক একটা কোশ্চেন থেকে বাঁচিয়ে নেবো, আমি যাতে আরো পরে বেশি সলভ করতে পারি তাড়াতাড়ি। তাহলে কি হবে দেখো, এটাতে আর একটা মেথড পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে হবে, কিন্তু একটু একটু দেরি হবে। আর একটা মেথড বলেছিলাম মিরর মেথড। আচ্ছা, আমি যদি মাঝ বরাবর মিরর রাখি, মিরর কোন দিকে রাখতে হয়? মিরর সবসময় কিন্তু মাঝে রাখতে হয়, এটা যেন মাথা থাকে লম্ব বরাবর, মানে এইদিকে এইদিকে যদি বার করতে দেয় এ বি, তার ঠিক মাঝ বরাবর আমি মিরর রাখবো। আমি কিন্তু মিররটাকে এরকম শুইয়ে দিতে পারি না, মিররটা আমাকে ঠিক এই বরাবরই রাখতে হবে, এই মাঝ বরাবরই রাখতে হবে। তাহলে মাঝ বরাবর যদি মিরর রাখি, এর রিফ্লেকশন এখানে আসছে না, এখানে আর আছে, এখানে কিন্তু 2r আছে, রিফ্লেকশন আসছে না। তাহলে মিরর মেথড দিয়ে হবে না, আরেকটা কি মেথড দিয়ে হতে পারে? আরেকটা মেথড দিয়ে হতে পারে, যে মেথডটার নাম দিই আমরা ফোল্ডিং মেথড। কি বলি এটাকে আমরা? এটাকে আমরা বলি ফোল্ডিং মেথড। কি বলি আমরা? এটাকে বলি ফোল্ডিং মেথড। সেই মেথড দিয়ে কি হয়, ধরে নাও এটা এ এবং বি দুটোর অ্যাক্রস আমাদেরকে তুল্য রোধ বের করতে বলেছে। এখানে কিছু একটা রয়েছে এরকম কিছু, এখানেও কিছু রয়েছে। এবার আমাদেরকে লক্ষ্য করতে হয়, এই যে এবিটা রয়েছে, সেই বরাবর আমি যদি নিচেটাকে ধরে উপরটাকে ফোল্ড করে দিই, তাহলে এই রোধটা কি এর উপর এসে পড়বে? মানে দুটো কি সমান রোধ? এটা আর, এটা আর কি, বা এটা 2r, এটা 2r কি? যদি হয় তাহলে কি আমরা ফোল্ড করতে পারবো? বোঝা যাচ্ছে ফোল্ডিংটা কি জিনিস? মিররটা কি ছিল? আমরা এর মাঝে বরাবর নিতাম এবি এর একটা দিক নিয়ে ক্যালকুলেট করতাম। কিন্তু ফোল্ডিং এর ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমরা এবি এর মাঝ বরাবর কি এটাকে এর দিকে ফোল্ড করে দিতে পারবো? ফোল্ড কখনই করতে পারবো, যখন আমরা দেখবো এটা যার উপর এসে পড়বে, এই রোধটা যার উপর এসে পড়বে সেটাও যেন সমান রোধ হয় আর এর সাথে। এটা আর থাকলে এটাও যেন আর হতে হয়, এটা 2r থাকলে এটাও যেন 2r হতে হয়, এটা আর থাকলে এ যার উপর পড়বে সেটাকেও আমাদেরকে 2r হতে হবে। বোঝা গেছে? তবেই আমরা সলভ করতে পারবো, তাছাড়া সলভ করতে পারবো না। তাহলে দেখো, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা তো এসে পড়ছে, তার মানে হ্যাঁ এটাকে ফোল্ডিং করা যেতে পারে। এবার ফোল্ডিং মেথড কিভাবে হবে বললাম, এবার ফোল্ডিং মেথডটা কি জিনিস? যখন আমি এটাকে এর উপর এসে ফেলছি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ যে এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, তবে আমি ফোল্ডিং করতে পারছি একে। এবং যখন করব, তখন কি হবে, এটা যখন এর উপর এসে পড়ছে, এই দুটোর যে তুল্যরোধ এসে দাঁড়াবে,
অর্থাৎ তুল্য রোধটা ধরে নাও, পরবর্তী চিত্রটা আমি দেখাতে যাচ্ছি, এটা ফোল্ড করে দিয়েছি, নিচেটাকে উপর দিকে বা উপরটাকে নিচে দিকে, তুমি যে কোনো একটা দিকে ফোল্ড করতে পারো। আমি নিচেটাকে উপর দিকে ফোল্ড করছি। যখন ফোল্ড করছি এই আরটা এর আরের উপর এসে পড়ছে, যখন পড়ছে এদের দুজনের তুল্যরোধ কিসে হয়ে যাবে, এরা দুজনের সমান্তরালে থাকবে। এটা যদি ভিএ পোটেনশিয়াল হয়, যখন ফোল্ড করতে পারবো, তার মানে এটা ভিবি পোটেনশিয়াল হলে এটাও ভিবি পোটেনশিয়াল হবে। বুঝতে পেরেছো? তাই তোমরা যারা পয়েন্ট পোটেনশিয়ালে করতে গেছিলে, তোমাদের এটাই সমস্যা হয়ে যেত, যে যখন পয়েন্ট পোটেনশিয়ালে করতে হবে এখানে ভিসি এখানে ভিডি আলাদা আলাদা ধরছিলাম, কিন্তু না, এদের পোটেনশিয়াল কি হবে, সেম হবে। এটা একটা হুইস্টন ব্রিজের কিছুটা মানে অংশ, মানে কিছুটা অনুরূপ একটা চিত্র। এবার দেখো, এইটা এবং এইটা যখন আমি একসাথে করতে আছি, এরা দুজনের কি পয়েন্ট ডিফারেন্স সেম, ভিএ ভিবি দুজনের সমান্তরালে রয়েছে। তাহলে এখানে যখন ফোল্ড করব, তোমাদের এতটুকু শুধু মনে রাখতে হবে, যখন ফোল্ড করব যার উপর এসে পড়বে সেগুলো কি সমান্তরাল সমবায়ে হয়ে যাবে, এবং তাদের তুল্যরোধ হয়ে যাবে আর ইন্টু আর প্লাস বাই হচ্ছে আর প্লাস আর, মানে হচ্ছে আর বাই টু। বোঝা যাচ্ছে? যার উপর এসে পড়বে তাদেরকে কি করবো, আমরা সমান্তরালে করে দেবো। পরবর্তী যে এটা যদি দেখতে যাই, এই টুয়ারটা এই টুয়ারের উপর এসে পড়েছে, তাহলে তাদের তুল্যরোধ কত হয়ে যাবে, টু আর বাই টু। টু আর ইন্টু টু আর বাই টু আর প্লাস টু আর, মানে হচ্ছে টু আর বাই টু। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো সমান্তরালে। এবং ছিল আর ছিল, টু আর ছিল, হয়েছে। এবার এই মাঝখানেরটা কি হবে, মাঝখানেরটা এই আর এর উপর এসে পড়েছে, আরটা কিসে হচ্ছে, আর এর উপর যদি এসে পড়ে, তাহলে এই তুল্য রোধ হয়ে যাবে আর বাই টু। এবং দেখো, যে পয়েন্টটার আমি তুলছি, মানে মাঝখানে যে পয়েন্টটাতে রয়েছে, সেই পয়েন্টটাকে আমরা কি করতে পারি, তুলে দিতে পারি। ঠিক আছে, সেই পয়েন্টটাকে আমরা কি করব, যখন ফোল্ডিং করব, মানে এই পয়েন্টটা যে পয়েন্টটা লেগেছিল সেই পয়েন্টটা চাইলে আমরা তুলে দিতে পারি। যদি নাও তুলি তাও সলভ করা যাবে। এটাও একটা হুইস্টন ব্রিজই এসে দাঁড়াচ্ছে। তো আমাদের চিত্রটা এরকম দাঁড়ালো, এটা হয়ে গেছে আর বাই টু, এটা হয়ে গেছে আমাদের কাছে আর, এটা আর বাই টু, এটা আর আর। এবার এই পয়েন্টটাকে আমরা কি করব, এই পয়েন্টটাকে আমরা ধরি না, যেরকম আমরা করেছিলাম একটা তোমার মিররের ক্ষেত্রেও সেম জিনিসই হয়েছিল। যখন আমরা যে পয়েন্টটার উপর দিয়ে টানবো, মানে আমি যখন এটাকে তুলছি, তখন এই বাহুটা এরকম জাস্ট ঝুলে থাকবে, এটার কোনো প্রয়োজনই থাকবে না, এটা দিয়ে কোনো পরিমাণে কারেন্ট যাবে না, কোনো পরিমাণে কারেন্ট যাবে না। এই পয়েন্টগুলোকে তোলার জন্যই আমাদের এই মেথডগুলো, যে পয়েন্টগুলো যাতে না আসে, কারণ পয়েন্টগুলো এলেই আমাদের তুল্যরোধ বের করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, আর বাই টু, আর কিসে রয়েছে, শ্রেণীতে রয়েছে, কারণ এটা দিয়ে কোনো কারেন্ট আসছে না, এই বাহুটাকে আমি কাউন্টই করব না। তাহলে পরবর্তী চিত্রটা কিরকম দাঁড়াবে, আর বাই টু আর, আর বাই টু প্লাস আর, এরা দুজন শ্রেণীতে রয়েছে, মানে হচ্ছে থ্রি আর বাই টু হয়ে গেল এদের দিকটা। নিচের দিকটা কত হয়ে যাবে, আর আর টু আর কত হয়ে গেল, থ্রি আর, দুজনের সমান্তরাল। তাহলে তুল্য রোধ কত দাঁড়াবে, থ্রি আর বাই টু ইন্টু থ্রি আর বাই হচ্ছে থ্রি আর বাই টু প্লাস থ্রি আর, নাইন আর বাই টু বাই হচ্ছে তিন দুগুণে ছয় প্লাস নাইন, কি হলো, সরি আর স্কোয়ার আছে, একটা আর স্কোয়ার রয়েছে, নাইন আর স্কোয়ার বাই টু বাই হচ্ছে তিন দুগুণে ছয়, নাইন আর, নাইন আর বাই টু, নাইন আর বাই টু কেটে যাবে, আর আর কেটে যাবে, জাস্ট অ্যান্সার আসবে আর। বোঝা গেল? তাহলে গোটাটার অ্যান্সার এখানে কিন্তু দুগুণ করবো না, কারণ আমরা করে ফেলেছি অলরেডি। নিচেটাকে উপরে যখন ফোল্ড করছিলাম দুটোকে সমান্তরাল করে দিয়েছি, এই দুটোকেও সমান্তরাল করে দিয়েছি, এটাকেও সমান্তরাল, এটা যদিও কাজে লাগেনি মাঝখানের বাহুটা, কিন্তু এটাকেও সমান্তরাল করে দিয়েছি। তো এই হলো আমাদের ফোল্ডিং মেথড। সবার প্রথমে আমরা দেখবো পয়েন্ট পোটেনশিয়াল মেথড, যদি না কাজে লাগে মিরর মেথড, মাঝ বরাবর আয়না লাগিয়ে দেখবো, যদি না কাজে লাগে তারপর আমরা আসবো ফোল্ডিং মেথডে, লাস্ট অপশন ফোল্ডিং মেথড। তিনটের মধ্যে একটা দিয়ে সলভ হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও, আমি যদি পারি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব তোমাদের যা ডাউট আছে। আচ্ছা, এই কোশ্চেনটাতে এসো এবার। এই কোশ্চেনটা আমাকে বলো তো আমরা কিভাবে সলভ করবো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা দেখো, আমি যদি একটা মিরর বসিয়ে দিই, এখানে যদি একটা আয়না বসিয়ে দিই, এদিকে রিফ্লেকশন এদিকে দেখতে পাবো, আর আর টু আর 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 আর, আবার এটাকে ফোল্ডিংও হবে, কোনো কোশ্চেন মিররেও হবে ফোল্ডিংও হতে পারে। কারণ এইটাকে আমি যদি উপরে বসিয়ে দিচ্ছি, দেখো আর আর এর সাথে টু আর এর সাথে হয়ে যাচ্ছে, কোনটা আমাদের কাছে সুবিধা হবে, মিরর দিয়ে দেখি কিভাবে হয়। মিরর যখন টানছি
তখন দেখো এই যে যে রোধগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে এইগুলো আমাদেরকে আর ধরবো না। যখন এরকম আছে আমাদের রোদ, তার উপর দিয়ে আমি মিররটা টেনে দিয়েছি। আগেতে যখন কি হচ্ছিল আমাদের এইভাবে কি ছিল, আমাদের রোদটা ছিল মাঝখানে বসিয়েছিলাম, অর্ধেক হয়ে যাচ্ছিল, কারণ অর্ধেক ভাবে কেটেছিল। কিন্তু এবারে মিররটা কি হয়েছে, উপর দিয়েই চলে গেছে, মানে এই রোদগুলোকে আমরা কাউন্ট করবো না, রোদগুলোকে আমরা কি করে দেবো, জিরো ধরে নেবো। জিরো না মানে জাস্ট ওটাকে কাউন্টই করবো না। তাহলে আমাদের নেক্সট চিত্রটা যেটা দাঁড়াবে সেটা কিরকম দাঁড়াবে, নেক্সট চিত্রতে দেখো আমাদের কাছে আসছে তিনটে রোদ এবং তারা কিসে রয়েছে, তারা সমান্তরালে রয়েছে। তিনটে রোদ সমান্তরালে রয়েছে, তাদের রোদ কত করে, 2R হচ্ছে এখানে রোদ, এখানে রোদ আছে তোমার আর, এবং এখানে রয়েছে 2R, সরি এটা স্মল আর আছে। তিনজনের সমান্তরাল আছে, আমি ধরবো না। তাহলে আমি দেখতে পাচ্ছি কত, তিনজনের সমান্তরালে যদি থাকে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2R প্লাস 1/2R প্লাস 1/R ইকুয়াল টু হচ্ছে এদের দুজনের কত হয়ে যাবে, 1/R প্লাস 1/r। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের কাছে দাঁড়াবে আর ইন্টু স্মল আর বাই আর প্লাস স্মল আর, যেটা হচ্ছে আয়নার একটা দিকে। তাহলে টোটালটা কত হয়ে যাবে, টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে যাবে আমাদের, দুগুণ হয়ে যাবে, দুগুণ ইন্টু আর ইন্টু স্মল আর বাই আর প্লাস স্মল আর। বোঝা গেছে? তো এই হয়ে গেল অ্যান্সার। সেম কোশ্চেনকে তোমরা নিজেরা ফোল্ডিং মেথডও করো তো দেখি। এটা এর উপর চেপে যাবে, তার মানে এটা r/2 হয়ে যাবে, সরি 2r/2, এটাও সেম, এবং মাঝখানেরটা যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা ধরি না। নিজেরা ফোল্ডিং মেথডে এটাকে করো দেখি। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট পোর্শনে কি রয়েছে, তুল্য রোধ কোথাও আর পুরো রইলো বের করা। তিনটে মেথডই আমার কাছে শেখানো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটুখানি বলে দিই তোমাদেরকে তুল্য রোধ বের করার ক্ষেত্রে। যেরকম হচ্ছে কোনো জিনিস যদি তোমাদেরকে শেপ একটা দিয়ে দিয়েছে, ধরো একটা কিউবিক্যাল শেপ তোমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলেছে যে এর তুল্য রোধ বের করতে, কখন, যখন প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ দেওয়া রয়েছে। প্রত্যেকটা বাহুতে কি করা রয়েছে, তোমাদের একটা করে রোধ দেওয়া হয়েছে প্রত্যেকটাতে। একটা ঘনকের প্রত্যেকটা বাহুতে এরকম কোশ্চেন কিন্তু আসে, প্রত্যেকটা বাহুতে রোধ দেওয়া রয়েছে আর আর করে। তাহলে তোমাকে কিছু কিছু কোশ্চেন এরকম দিতে পারে যে দুটো বাহুর দুটো দিকে, মানে একটা বাহুর দুটো দিকে এ বি পয়েন্ট, এই এ বির মধ্যে বের করো তো তুল্য রোধটা। আবার এ বি না বলে তোমাকে এ এখানে দিল, আবার বিটা তোমাকে তলের কর্ণ বরাবর দিতে পারে, এটা বি পয়েন্ট দিয়ে দিতে পারে এটাকে না দিয়ে। তখন তুমি কিভাবে বের করবে? আচ্ছা, সেটা না দিয়েও তোমাকে আরো কিভাবে দিতে পারে, তোমাকে এইভাবেও দিতে পারে যে এখানে একটা, আবার এই প্রান্তে একটা বি, মানে ধরে নাও একটা চতুর্ভুজ, ঠিক আছে। দাঁড়াও তোমাকে মানে চার চৌকো একটা জিনিস, মানে একটা ঘনক, তুমি একটা বাক্স ধরে নাও, সেই বাক্সর মধ্যে তোমাকে কিছু কিছু দিকে, মানে হচ্ছে তোমাকে একবার তোমাকে দিল, তার বাহুর দুটো প্রান্তে দিয়ে দিতে পারলো, বললো যে এই যে দু প্রান্তে কত হবে বলো তুল্য রোধ। অনেক সময় একটা তলের দু প্রান্তে বলে দিল, কর্ণের দু প্রান্তে। আবার কি বডিরই একটা যদি এখানে হয়, তাহলে ভিতর দিয়ে অপর প্রান্ত বরাবর কত হবে। তাহলে এই জিনিসগুলো যখন আমরা বের করতে যাব, তখন দেখো আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এগুলো যদি তুল্য রোধ বের করতে যাই। তার একটা ট্রিক আছে, দেখে নাও ট্রিকটা কি। সেই ট্রিকটা হচ্ছে এভরিথিং ফর এ বাইট। কিভাবে মনে রাখবো, এভরিথিং ইজ ing is for বাইট, এভরিথিং ইজ ফর এ বাইট, এভাবে মনে রাখবো। ইটা হচ্ছে আগে, তারপর হচ্ছে এফ, তারপরে বি, এভরিথিং ফর এ বাইট। এবার এটাকে কিভাবে করব, আচ্ছা প্রথমে লাইন টেনে নেব, 1 2 3 4 5 6 and 7। এবার প্রত্যেকটার পাশে আর লাগিয়ে দেবো। কি করলাম এটা, কি করলাম এটা, 1 2 3 4 5 6 7 প্রত্যেকটাতে আর লাগিয়ে দিলাম। দেখো ই মানে হচ্ছে এজ, ই মানে কি, ই মানে হচ্ছে এজ। এজ মানে হচ্ছে একটা ঘনকে বাহুর দুটো প্রান্তে যখন আমাদেরকে বের করতে দেবে, এই যে দু প্রান্তে যখন তুল্যরোধ বের করতে দেবে, ঘনকের বলে দিল একটা বাহুর দু প্রান্তে তুল্যরোধ বের করো, তখন আমাদের কত উত্তরটা আসবে, 7r/12। এফ মানে কি, এফ মানে হচ্ছে ফেস, ফেস মানে হচ্ছে একটা তল। এই তলের একটা যদি এ এখানে বলে দেয় এবং বিটা যদি এখানে বলে দেয়, তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে আমরা বের করব 3r/4, 3r/4 আসবে।
বি মানে কি? বি মানে হচ্ছে বডি, মানে একটা বডির দুটো প্রান্তে। একটা এ এখানে বলেছে, বিটা কোথায় বলবে? বিটা ঠিক ঘনকের অপোজিট দিকের একটা বাহুতে বলে দেবে। তখন আমরা কত আসবে আমাদের অ্যান্সার? 5r/6। এইভাবে আমরা কি করব? মনে রাখবো যে একটা ঘনকের বিভিন্ন প্রান্তে কত করে আমাদের তুল্য রোধগুলো আসবে। এই ধরনের কোশ্চেন আসতেও পারে, বলা যায় না, কিন্তু মনে রেখে দিতে হবে। মনে রাখার জন্য একটা ট্রিক বুঝিয়ে দিলাম যে এইভাবে মনে রাখবে তোমরা। এখানে একটা কোশ্চেন বাকি রয়ে গেল। এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? এই কোশ্চেনটা দেখো, এ বি এর যেরকম আছে, এটাও সোজা কোশ্চেন আছে, তোমরা চাইলে করতে পারো। এ বি দেখো উপর নিচে দিয়েছে, এবার আমাকে এ এখানে, বি এখানে দিয়েছে। এবার আমাদেরকে আয়না লাগাতে হলে কোথায় হয়? মিরর মেথড যদি হয়, তার মাঝ বরাবর একটা আয়না লাগাতে হয় এইভাবে। এবার আয়না লাগিয়ে প্রত্যেকটা আর করে রোধ এ বি এর দু প্রান্তে বলেছে। আচ্ছা, এখানে থেকে যদি আমি একটা আয়না লাগাই, এদিকেরটা এদিকে, এদিকেরটা এদিকে, এটা 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 এটা, দেখো সব কটা আমাদের মিলে গেছে। মানে কি, এটা একটা মিরর মেথড দিয়ে সলভ হবে। এটা প্রত্যেকটা রোধ কত হয়েছে? আর 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 আর, এটাও আর, এটা কত? r/2, এটা r/2। তাহলে আমাদের চিত্রটা কিরকম দাঁড়াবে দেখো, এখানে এ থেকে আসছে, এ থেকে এসে কি হচ্ছে, এখানে একটা রোধ হয়ে গেল, এটা এখান থেকে একটা রোধ হয়ে গেল, এখান থেকে হচ্ছে আর একটা হলো। এবার আমি দেখতে পাচ্ছি কি, এদিকে একটা রয়েছে এবং এদিকে কি হয়েছে? আর একটা রয়েছে। এটা কত? এটা আর, এটা কত হচ্ছে? এটা হচ্ছে r/2, এটা r/2, এটা আর, এবং এটা আর, এটা আর করে। এবং সেম ভাবে এখানে তোমার রয়েছে আর, এটাও আর, এটা আর, এবং হচ্ছে এটা r/2। কোনো পয়েন্টকে আমরা কাউন্ট করব না, শুধুমাত্র আমরা পয়েন্টগুলোকে ভেঙে নেবো। ভেঙে নেওয়ার জন্য হচ্ছে আমাদের এই মেথডটা। এবার এই জিনিসটাকে আশা করি তোমরা করতে পারবে। এরকম অঙ্ক টোটাল 3 থেকে 4টে করানো হলো। এই দুজনে কিসে রয়েছে? এরা দুজনে সমান্তরাল রয়েছে, একটা দিক থেকে এসে দুটো দিকে ভেঙে গেছে। এরা দুজনে কিসে রয়েছে? সমান্তরাল রয়েছে। তার সাথে এরা শ্রেণীতে এবং এ সমান্তরালে। তো আশা করি এবার তোমরা এটাকে করতে পারবে। যত অ্যান্সার আসবে তাকে দিয়ে কি করবো আমরা? 2 দিয়ে গুণ করে দেবো। টোটাল এর ক্ষেত্রে হবে। প্রত্যেকে কমেন্টে জানাও যে এটা অ্যান্সার কত হবে। নিজেরা করো এটা, খুবই সোজা জিনিস, নিজেরা এটাকে কমপ্লিট করো। আচ্ছা, এটা দেখো এবার কি বলেছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 resistors 100 ওহম, 200 ওহম, 300, 400 ওহম are connected to form 4 sides of a square. What is the maximum possible equivalent resistance? চারটে রোধ আছে 100, 200, 300, 400 করে। এবার সেগুলোকে আমরা কি বলেছে দেখো, রেজিস্টার্স ক্যান বি কানেক্টেড এনি অর্ডার, যে কোনো অর্ডারে আমি সাজাতে পারি। মানে 100, 200, 300, 400 এভাবে করতে পারি, 100, 300, 200, 400 করতে পারি। কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ম্যাক্সিমাম একটা পসিবল ভ্যালু বের করতে হবে তাদের। তুমি যদি করো, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু আমরা পাবো যখন চারটে রোধ আছে, এরকম আছে, এরকম চারটে রোধকে কি করেছে? সাজিয়েছে। ঠিক আছে, আমরা দেখবো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু আমরা তখন পাবো যখন আমাদের এখানে 200, এখানে 300, এখানে 100, এখানে 400 আসবে। অর্থাৎ যখন সমান্তরালে দুটো দিকে রোধ সমান হবে, তখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে। তোমরা চাইলে অন্য কোনো অর্ডারে করতেই পারো। এটা 100, এটা 200 যখন করবে তোমরা দেখবে তার মানটা কম আসছে। এখানে 300, 400 করলে তোমরা এখানে উপরে 300 আর নিচে 700 করে দেখবে নিজেরা বাড়িতে। অন্য যে কোনো অর্ডার করবে দেখবে আসছে না। সব থেকে বেশি মানে ম্যাক্সিমাম রোধ তখনই আসবে যখন আমাদের সমান্তরাল সময় দেখা যাবে যে রোধটা কি রয়েছে? রোধটা রয়েছে তোমার সমান। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এর ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স যদি আঁকতে যাই, উপরটা কত হবে আমাদের? 200 + 300 মানে 500, নিচেটা কত হয়ে যাবে আমাদের? এরা দুজনের শ্রেণীতে 100 + 400 মানে হচ্ছে 500। তাহলে 500 500 কিসে রয়েছে? সমান্তরালে রয়েছে। পরবর্তী চিত্রটা আমাদের কিরকম দাঁড়াবে? জাস্ট অ্যান্সারটা কত দাঁড়াবে? 500 × 500 / 500 + 500 মানে হচ্ছে সেম রোধ আছে, সেটাকে কি করতে পারি? 500/2, 250 ওহম। তাহলে 250 ওহম হয়ে যাবে অ্যান্সার বি এরটা। এটাই ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হবে। 300 আসবেই না। তুমি চাইলে যে কোনো অর্ডারে করতে পারো, 300 আসবে না। সমান্তরাল সমবায় যখন সমান রোধ হবে তখন হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু একটা রেজিস্ট্যান্সের। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 6
ওয়্যারস, ছটা তার রয়েছে, ইচ রেজিস্ট্যান্স স্মলার আর কানেক্টেড টু ফর্ম এ টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন মানে হচ্ছে একটা তোমার পিরামিড, পিরামিড আকার একটা রয়েছে, যার প্রত্যেকটা বাহুতে একটা করে রেজিস্ট্যান্স দিয়েছে। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন হোয়েন কারেন্ট এন্টার্স থ্রু ওয়ান কর্নার অ্যান্ড লিভস থ্রু সেম আদার কর্নার। আচ্ছা, মানে ধরো এদিক দিয়ে যদি কারেন্টটা ঢোকে তাহলে এই দিক দিয়ে বেরোবে, এটা বলতে চাইছে, একই বাহুর মধ্যে দিয়ে বেরোবে। একটা পিরামিড রয়েছে, পিরামিডের স্ট্রাকচারে প্রত্যেকটা বাহুকে লক্ষ্য করবে, মানে প্রত্যেকটা যে সাইড গুলো নামছে সেই সাইডে এক একটা করে রোধ রয়েছে স্মলার করে, দিয়ে আমাদেরকে চেয়েছে যে তুল্য রোধ কত হবে 1 আর 2 এর। আচ্ছা ঠিক আছে, করে নাও চিত্রটা। 1 আর 2 এর মধ্যে আমাদেরকে তুল্য রোধ বের করতে বলেছে, তার মাঝখানে আবার 3 ও 4 ও রয়েছে। আচ্ছা 3 4 কত, কোন একটা পজিশনে, 3 4 এর এই পজিশন করে দাও। দেখো এবার চিত্রটা কি হচ্ছে, 1 আর 3 এর মধ্যে একটা রোধ আছে, প্রত্যেকটাতে কিন্তু একটা করে রোধ আছে, হ্যাঁ প্রত্যেকটাতে একটা করে কিন্তু রোধ রয়েছে স্মল আর করে। 1 আর 3 এর মধ্যে একজন রয়েছে, আচ্ছা স্মল আর। 1 আর 2 এর মধ্যে একজন রয়েছে, 1 আর 4 এর মধ্যে একজন রয়েছে, 2 আর 4 এর মধ্যে একজন রয়েছে, 2 আর 3 এর মধ্যে একজন রয়েছে, আচ্ছা এরকম হয়ে গেছে আমাদের চিত্রটা। আচ্ছা 1 আর 2 এর মধ্যে যারা রয়েছে তাদের অ্যাক্রস বের করতে বলেছে না। আচ্ছা ঠিক আছে, সরি তাহলে ভুল হয়ে গেল একটু চিত্রটা। 1 আর 2 এর মধ্যে যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে এই 1 আর 2 এর মধ্যে যে রোধটা রয়েছে সেটা এদিক দিয়ে না, সেটা আমাদেরকে বাইরে দিয়ে আঁকতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের 1 2 3 4 5, টোটাল 5টা, 1 2 3 4 5। 1 মিনিট, আর একটা রোধ তাহলে হবে। 1 আর 2 এর মধ্যে কটা রয়েছে দেখো, 1 আর 2 এর মধ্যে একটা রয়েছে, 1 আর 4 এর মধ্যে একটা রয়েছে, 1 আর 4 এর মধ্যে একটা, 1 আর 3 এর মধ্যে একটা, 1 আর 3 এর মধ্যে, 2 3 এর মধ্যে একটা রয়েছে, 2 3 এর মধ্যে রয়েছে একটা, 1 3 এর মধ্যে রয়েছে, 1 3 তো হয়ে গেছে, 2 4 এর মধ্যে একটা, 3 4 এর মধ্যে একটা। আচ্ছা 3 4 এর মধ্যে একটা রয়েছে না, 3 4 এর মধ্যে একটা রয়েছে। ব্যাস, এটা হয়ে গেছে আমাদের স্ট্রাকচার। এবার দেখো এখানে আর রয়েছে, এখানে আর রয়েছে, এখানে আর, এখানে আর, এখানে আর। একটু আগে আমরা বলছিলাম যে কারশফের সূত্র আলোচনা যখন করছিলাম তখন আমরা দেখছিলাম যে পি বাই কিউ, এটা যদি পি, এটা যদি কিউ, এটা যদি আর, এটা যদি এস হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, মানে আর বাই আর ইকুয়াল টু আর বাই আর হচ্ছে। যদি হয় তাহলে মাঝের মধ্যে দিয়ে কোনো কি হবে, কোনো কারেন্ট যাবে না, তাহলে মাঝের অংশটাকে আমরা কি করতে পারি, অমিট করে দিতে পারি, তুলে দিতে পারি আমরা। তাহলে সেক্ষেত্রে আমাদের যে তুল্যরোধ হবে, দেখো উপরের শ্রেণী নিচের শ্রেণী তারা দুজন সমান্তরাল। পরবর্তী চিত্রটা আমাদের কাছে কি দাঁড়াবে, পরবর্তী চিত্রটা দাঁড়াবে আমাদের কাছে উপরের দুটো শ্রেণীতে যদি থাকতো এবং নিচের দুটো কিসের শ্রেণীতে রয়েছে, তাহলে এরকম একটা চিত্র আমাদের দাঁড়াবে। ঠিক আছে, দেখে নাও, আরেকবার দেখে নাও চিত্রটা। এই যে উপরের দুটো, দুটো মিলে কত হবে 2r, নিচের দুটো মিলে কত হবে 2r, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 2 স্মল আর, এখানে হচ্ছে 2 স্মল আর, আর এখানে হচ্ছে স্মল আর। আচ্ছা এরা দুজন কিছু রয়েছে সমান্তরালে, তাহলে সমান্তরালে তুল্যরোধ কত হয়ে যাবে 2r/2 ইকুয়াল টু হচ্ছে স্মল আর, আর নিচে কত রয়েছে স্মল আর, এরাও দুজনে সমান্তরালে রয়েছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে স্মল r/2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে টেট্রাহেড্রানের যদি সবকটা বাহুতে একটা করে থাকে তাহলে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যায় স্মল r/2। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সারটা। এবার আরেকটা জিনিস, লাস্ট একটা জিনিস তোমাদেরকে আলোচনা করে দিই, যেটা আমি বলছিলাম যে কারশফের সূত্র যদি আমরা যখন হুইস্টন ব্রিজটা সলভ করছিলাম, হুইস্টন ব্রিজ তো প্রথমিত অবস্থা বা হচ্ছে তোমাদের যে ব্যালেন্সড একটা স্টেট, ব্যালেন্স স্টেটের ক্ষেত্রে আমরা করছিলাম হুইস্টন ব্রিজ, সেটা খুব তো সোজা লাগছিল, ভালো, মাঝখানে রোধটাকে তুলে দিচ্ছিলাম যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছিল, যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে তখন আমরা কি দেখছিলাম যে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যখন ব্যালেন্স স্টেট পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাকে বলে ব্যালেন্স স্টেট, কি বলে এটাকে ব্যালেন্সড স্টেট। এই ব্যালেন্স স্টেটের মধ্যে যখন থাকবে তখন কি হবে, আমাদের জি এর আই এর মধ্যে দিয়ে কোনো আইজি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তখন আমরা কি করতাম, এটাকে তুলে দিতাম, এবং এটাকে তুলে দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে এরা দুজন কিসে রয়েছে, এরা দুজন শ্রেণীতে রয়েছে, এরা দুজন শ্রেণীতে রয়েছে, আবার দুজন কিসে রয়েছে সমান্তরালে রয়েছে।
এবার দুজনের শ্রেণীতে রয়েছে, আমি দুটোকে যোগ করে দিতাম, এটা আর এটা আর যদি হতো 2r হতো, এটা আর এটা আর, একটু আগে যে ধরনের করলাম জিনিসগুলো। কোনো কারণে দুজনে ব্যালেন্স স্টেটে নেই, দুজনে যখন আনব্যালেন্সড, দুজনে যখন আনব্যালেন্স স্টেটে রয়েছে তখন কিভাবে সলভ করব, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই জিনিসটাকে আবার আমরা ট্রিকের মাধ্যমে সলভ করব, কারণ যদি অ্যাকচুয়াল মাধ্যমে সলভ করতে যাই তাহলে আমরা দেখব যে সেটা আমাদেরকে কারশফের সূত্রকে কাজে লাগিয়ে দুটো সূত্রকে ইউজ করে আমাকে করতে হচ্ছে। তো এই ট্রিকটা কিরকম আছে দেখো, ধরো আমাদের কাছে উইটস্টোন ব্রিজ রয়েছে যেটা আনব্যালেন্সড অবস্থাতে রয়েছে, মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়নি, এটা ধরে নাও 1 2 রয়েছে, এটা 2 1 রয়েছে, তাহলে পি বাই কিউ আমরা কত দেখতে পাচ্ছি, পি বাই কিউ হচ্ছে হাফ, কিন্তু আর বাই এস, পি বাই কিউ হাফ, আর বাই এস হচ্ছে কত 2/1, তাহলে পি বাই কিউ নট ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, তার মানে কি রয়েছে, এরা আনব্যালেন্সড অবস্থাতে রয়েছে, মানে মাঝখানে যে গ্যালভানোমিটারের যে রোধটা ছিল এটা ধরে নাও 3 ওহম মতো ছিল, তাহলে 3 ওহমটাকেও আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বুঝে গেছে, তখন আর আমি ছাড়তে পারবো না। তো সেই জিনিসটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, দেখো আমাদের কাছে মেথড রয়েছে একটা, যেটার নাম হচ্ছে ডেল্টা টু স্টার মেথড। কি? ডেল্টা টু স্টার মেথড। আমরা একটা ডেল্টা মেথডকে দেখব, যে এটা হচ্ছে একটা ডেল্টা স্ট্রাকচার, এই ডেল্টা স্ট্রাকচারটাকে আমরা কি করব, একটা স্টার স্ট্রাকচারে ভেঙে নেবো, এরকম, এটা একটা ডেল্টা স্ট্রাকচার এই দিকটা, তাকে কি করব আমরা একটা স্টার স্ট্রাকচারে ভেঙে নেবো, সেটা কিভাবে ভাঙবো, এটা ডেল্টা মতো আছে, মাঝখান থেকে একটা রোধ বের করব, এখান থেকেও একটা করব, এখান থেকেও একটা, দেখো এটা একটা স্টার স্ট্রাকচার হয়ে গেছে। তারপর এই তিনটে রোধের মান যদি R1 R2 R3 করে হয়ে যায় তিনটে, ধরে নাও এটা R1, এটা R2, এটা R3, এবার তিনজনের মান কত হবে, আচ্ছা বড় করে করি, দেখো জিনিসটা বোঝো ভালো করে, কারণ আনব্যালেন্সড জিনিসটাকে সলভ করা নর্মালি একটু চাপ হয়ে যায়, কারণ কারশফের সূত্র দিয়ে আমাদেরকে অনেক মাথা খারাপ করতে হয় এটা বার করার জন্য। এটা 1 2, এটা 2 1 ছিল, এটা 3 ছিল, ডেল্টা ফরমেশন, সেখান থেকে স্টার ফরমেশনে যখন নিয়ে আসবো মাঝখানে কি করবো, একটা রোধ, যেটা আমি বানাচ্ছি কিন্তু, হ্যাঁ এই রোধটাকে কিন্তু আমি নিয়ে আসছি, আমি ফর্ম করছি, এবার এই রোধটার এক্স্যাক্ট এমন মান নিয়ে আসবো যাতে এই ব্রিজটা আগে যেটা ছিল সেই অবস্থাতেই থাকে। তাহলে এই রোধটার মান R1, এটার মান R2, এটার মান R3, এবার R1 R2 R3 আমাকে বের করতে হবে। R1 কত, দেখো R1টা আমরা কিভাবে বের করব, যে R1 সেটা ইকুয়াল টু কি দেখতে পাবো আমরা, পাশের দুটো যে রোধ তাদের গুণফল, পাশের কে রয়েছে 1 × 2, 1 × 2 বাই হচ্ছে তার তিন পাশে যারা জানা মান তাদের যোগফল, মানে 1 + 3 + 2, মানে 1 + 3 + 2, 2 বাই কি দাঁড়াচ্ছে 6, 1/3 R1 এর মানটা। R2 এর মানটা কি হবে, R2 এর মানটা হবে দুপাশের গুণফল, সেম দুপাশের অংশের গুণফল, মানে 1 × 3 বাই হচ্ছে তার তিন পাশের রোধগুলোর মানে যোগফল, 1 + 3 + 2, 1 + 3 + 2, 3/6, মানে হচ্ছে হাফ। আবার যদি আমি R3টা দেখতে চাই, যে R3 এর মানটা কত হয়ে যাবে, সেম জিনিস, দুপাশের রোধের তার গুণফল, দুপাশে কে রয়েছে 2 × 6 বাই হচ্ছে তাদের তিন পাশের রোধগুলোর যোগফল, 1 + 2 + 3, মানে 6/6 = 1। যখন আমাদের তিনটে মান বেরিয়ে গেছে তখন আমরা কি করব, তখন আমাদের এই জিনিসগুলো আর দরকার নেই, যেগুলোর জন্য আমাদের ঝামেলা হচ্ছিল হুইটস্টোন ব্রিজের রোধ বের করা, সেগুলোকে আমরা কি করতে পারবো, এবার মুছে দিতে পারবো, সেগুলোকে নিয়ে আমার আর দরকার নেই। এবার আমাদের স্ট্রাকচার হয়ে গেছে এটা, এটাকে আমাদেরকে এবার সলভ করতে হবে, দেখো সেটা খুবই সোজা সলভ করা। R1 এর মান কত বেরিয়েছিল আমাদের 1/3, R2 এর মান কত বেরিয়েছিল আমাদের 1/2, এবং R3 এর মান বেরিয়েছিল আমাদের 1। দেখো R2 এবং দুজনে, আচ্ছা স্ট্রাকচারটা আমি আরেকবার এঁকে দিই, তাহলে কিরকম আসছে, এটা আসছে 1/3, তারপরে দেখো এরা দুজন শ্রেণীতে রয়েছে, 1/2 আর হচ্ছে তোমার 2, এরা দুজন শ্রেণীতে, আবার এরা দুজনও শ্রেণীতে, দেখো কত সোজা হয়ে গেল আমাদের কাছে সলভ করে এটা, আমাদেরকে কারশফের সূত্রে ভাঙতেই হলো না, এই ট্রিকটা দিয়ে আমরা জিনিসটাকে এত সহজে নামিয়ে দিতে পারবো। তারপরে আমাদের যদি আমি আবার দেখতে যাই জিনিসটা কত হচ্ছে, আচ্ছা এরা শ্রেণীতে কত হচ্ছে, হাফ + 2, তার মানে হচ্ছে কত হচ্ছে, হাফ + 2 দুজনে মিলে 2 1 4 আর 1 5, মানে 5/2,
এবং নিচের শ্রেণীতে কত হবে এরা 2। আবার এরা দুজন সমান্তরালে রয়েছে, তাহলে পরবর্তী চিত্রটা আমাদের কাছে কি দাঁড়াবে, 1/3 যেরকম ছিল সেরকমই থাকবে। এবং এরা দুজন কি হবে, সমান্তরালে। সমান্তরালে রোধ কত হয়ে যায়, 5/2 ইন্টু 2 বাই 5/2 প্লাস 2। 5/2 ইন্টু 2, 2 2 কেটে গেল, বা কত দাঁড়াবে এখানে আমাদের 5/4, 9/2 ইকুয়াল টু হচ্ছে 10/9। তাহলে এই রোধটার মানটা হয়ে গেল 10/9, আর এটা হচ্ছে 1/3। তাহলে আমাদের তুল্য রোধ কত দাঁড়াবে, তুল্য রোধ দাঁড়াবে 10/9 প্লাস হচ্ছে 1/3, যেটা বেরিয়েছিল দেখো 1/3 ছিল, আর এখানে আমার এই তুল্য রোধটা কত 10/9 বেরিয়েছে, এই দুটো সলভ করে, এই দুটো সলভ করে আমার 10/9 এসছে। তাহলে তারা দুজন শ্রেণীতে রয়েছে, তাহলে শ্রেণীতে থাকলে কি হয়ে যায়, দুজনে যোগ হয়ে যায়। কত দাঁড়াবে আমাদের কাছে, 9 মানে হচ্ছে 10 প্লাস 3, 13/9, 13/9 ওহম হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কাছে এই কার্শফের মানে হুইস্টন ব্রিজ যদি আমাদেরকে দিয়ে দেয়, যেটা আনব্যালেন্সড অবস্থাতে থাকবে, হুইস্টন ব্রিজ যখন আনব্যালেন্সড অবস্থায় থাকবে, এবং তোমাদেরকে বলবে এদের দু প্রান্তে তুল্য রোধ, এবার তুল্য রোধ না বলে অনেক সময় তোমাদেরকে এরকম দিয়ে দেবে যে একটা ব্যাটারি লাগানো আছে, ধরে নাও 6 ভোল্টের একটা ব্যাটারি, আচ্ছা বলো তো কত কারেন্ট যাবে এখানের মধ্যে দিয়ে, সেরকমই যদি আমাকে বের করতে হয় তাহলে তো আমার পুরোটা তুল্য রোধ বের করতে হবে, ভি ইকুয়াল টু আই আর করে দেবো, সেখান থেকে আমি আইটা পেয়ে যাব। কিন্তু তার আগে তো আমাকে তুল্য রোধটা বের করতে হবে। তো তুল্য রোধ বের করতে গেলে আমরা কি করব, আমরা ডেল্টা টু স্টার ফরমেশনে তুল্য রোধটা বের করে নেবো। তো এই গেল এই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, এবং যে কোয়েশ্চেনগুলো এবারের জন্য 24 সালের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানাও যে তোমরা কোন কোন জায়গাতে তোমাদের প্রবলেম রয়েছে। খুব ভালো করে প্রিপারেশন নাও, যেগুলো প্রিপারেশন হয়েছে বারবার করে সেগুলোকে রিভাইজ করতে থাকো। আশা করি পরীক্ষা সবার ভালো হবে। সবাই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। ততক্ষণের জন্য জয় হিন্দ।